দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে। সরি, আপনাদের আজকে আমাদের অনুষ্ঠানটি প্রায় 11 মিনিট দেরি হয়ে গেছে বিকজ অফ দি কানেকশন প্রবলেম, এই জন্য আমরা দুঃখিত। বাট আমরা আমাদের সময়কে আমরা অ্যাডজাস্ট করব এবং আপনাদের যে কৌতূহল এবং যে বিষয়গুলো জানার সেগুলো আমরা উপস্থাপনের চেষ্টা করব। আজকে যে বিষয়টি আমরা চেষ্টা করব এমফাসাইজ করার তা হচ্ছে যে যুক্তরাষ্ট্রে যে করোনা ভাইরাসের আজকের যে প্রায় 1.5 মাস থেকে আমরা ঘরে বন্দি আছি অলমোস্ট, এই অবস্থায় যে অর্থনৈতিক বিপর্যয় আমার অর্থনৈতিক যে বিপর্যয় করোনার পরপরই হবে, এই বিপর্যয়ে আমরা কিভাবে বিপর্যস্ত হতে পারি এই বিষয়ে আজকে কথা বলবেন ডক্টর শওকত আলী, যিনি একজন অর্থনীতিবিদ এবং লং আইল্যান্ড ইউনিভার্সিটির শিক্ষক। ডক্টর শওকত আলী, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আপনাদের সাথে কথা বলবেন, আপনাদের সর্বশেষ পরিস্থিতি অবহিত করবেন আমাদের সবার পরিচিত পরিচয় সম্পাদক নাজমুল হাসান। জনাব নাজমুল হাসান, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ইউ বিল্ড আপ এ বিগ ফ্যান ক্লাব। আপনার সবাই আপনার সর্বশেষ খবর জানার জন্য বসে থাকে। আমাদের সাথে আজকে একজন নতুন অতিথি যোগ দিয়েছেন, যিনি ফ্রন্ট ওয়ারে ফাইট করছেন। তিনি হচ্ছেন এনডি শুকুর রুবেল, যিনি উডহল হাসপাতালের আরএন মানে রেজিস্টার্ড নার্স, এবং সেখানে তিনি দীর্ঘদিন থেকে এই যে করোনার সময়ও রোগীদের সেবা দিয়ে আসছেন। আমরা তার কাছে তার এক্সপিরিয়েন্স এবং আমাদের কমিউনিটির উদ্দেশ্যে তিনি কি সাজেশন দেন সে বিষয়ে জানতে চাইব। জনাব শুকুর, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠান। আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আপনি তো বাংলাদেশে ডাক্তার ছিলেন। জি জি জি, থ্যাংক ইউ। সো আপনার ইউ হ্যাভ ডাবল এক্সপিরিয়েন্স, একদিকে এই দেশের রেজিস্টার্ড নার্স, অন্যদিকে আপনার একজন চিকিৎসক হিসেবে এক্সপিরিয়েন্স আছে আপনার। আমাদের সাথে আছেন আপনাদের সবার প্রিয় অ্যাটর্নি নাজমুল আলম, উনি ফোনে আছেন। জনাব নাজমুল আলম, আপনাকে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানে। অভিনন্দন সমস্ত প্যানেলিস্ট এবং সেই সাথে তাহের ভাই, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। জনাব নাজমুল আলম, আপনি কথা বলবেন ইমিগ্রেশন ল এবং স্টিমুলাস প্যাকেজ এবং আনএমপ্লয়মেন্ট এবং বিভিন্ন আইনি যে বিষয়গুলো আছে এই বিষয় নিয়ে আপনি সবাইকে কথা বলবেন, সবাইকে পরামর্শ দেবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নের উত্তর আপনি দেবেন। আশা করি আমাদের দর্শকরা বেনিফিটেড হবেন। আমাদের সাথে যোগ দিয়েছেন জনাব বদরুল খান, জনাব বদরুল হক, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে বেশ কিছুদিন থেকে এই এপিডেমিক শুরু বা প্যান্ডেমিক শুরু হওয়ার পর থেকেই বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এবং গ্রোসারিতে যে জিনিসপত্রের সংকট, এই সংকটে আমাদের কমিটি অনেকেই দিশাহারা আছেন। তারা অনেকেই জানতে চান কতদিন আমাদেরকে এই সংকট থাকবে, কতদিন আমাদেরকে বেশি দামে জিনিস কিনতে হবে, আমরা কি আবার আগের দামে জিনিস কিনতে পারবো কিনা, এই বিষয়ে কথা বলবেন জনাব বদরুল হক, যিনি কি ফুড চেইনের কয়েকটি দোকানের স্বত্বাধিকারী এবং দেখতেন এটি ওনার একটি বড় গ্রোসারি দোকান আছে। আমরা তার কাছে তার এক্সপেরিয়েন্স এবং তার কাছ থেকে এজ এ এক্সপার্ট বিজনেস পার্সন আমরা তার কাছ থেকে বিষয়গুলো জানতে চাইবো। আমরা প্রথমেই জনাব নাজমুল হাসান আপনার কাছে যাব। আজকের দিনের আমাদের সময়টা একটু আজকে শর্ট হয়ে গেছে, অ্যাবাউট 14 মিনিট আমরা বিহাইন্ডে চলে গেছি। আপনি যদি ব্রিফলি একটু বলেন, কিছু মনে করবেন না, আপনার তো অ্যানালাইসিস অনেক সুন্দর অ্যানালাইসিস হয়, বাট একটু ব্রিফলি বললে আমাদের। ধন্যবাদ তাহের, আমি চেষ্টা করবো সংক্ষেপে। এবং সব প্যানেলিস্টকে ধন্যবাদ। আমি বদরুল ভাইকে চিনতে একটু কষ্ট হচ্ছিল, বাট চিনতে পেরেছি। যাই হোক, আপনারা সবাই ভালো আশা করি। আজকে কিছু সুসংবাদ দিয়ে শুরু করব, যেটা শুধু করোনা নয়, করোনার এফেক্টও কিছুটা খবর আছে। প্রথম করোনার খবর দিয়ে শুরু করি যে আপনারা সবাই হয়তো খুব অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে আমাদের লকডাউনটা উঠে যাবে, কবে, এবং সেই ধরনের একটা স্পষ্ট ধারণা আজকে গভর্নর কুমো দিয়েছেন। নিউ ইয়র্ক সিটি, যেটাকে তিনি ডাউন স্টেট বলেন, এর পাশাপাশি কয়েকটি কাউন্টি ছাড়া বাকি পুরোটা নিউ ইয়র্ক বোধহয় মেয়ের 15 তারিখের পর থেকে সীমিত আকারে এবং সিডিসি সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গাইড মেনে শুরু হতে যাচ্ছে। তবে খুবই সতর্ক অবস্থায় শুরু হবে এবং এটা খুব এনফোর্সমেন্টও খুব টাফ হবে বলে গভর্নর ইঙ্গিত দিয়েছেন। পর্যায়ক্রমে নিউ ইয়র্ক সিটিকেও খুলে দেওয়া হবে, কিন্তু সেটি সময় সাপেক্ষ ব্যাপার। আর যতটুকু আমার মনে হয়, আমার ধারণা জুনের প্রথম সপ্তাহ থেকে আমরা সেই ধরনের একটা আভাস পাচ্ছি। আজকের সিচুয়েশন যেটি মেয়র ব্যাখ্যা করেছেন সকালবেলা, সেটি হচ্ছে যে 3টি ইন্ডিকেটর। মেয়র আজকে সকালবেলা পুরো সাংবাদিক সম্মেলনের প্রায় পুরোটাই উনি সিটির স্কুল এবং এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলার চেষ্টা করেছেন। উনি বাবা মাকে সবাইকে আশ্বস্ত করেছেন গ্রেডিং এর ব্যাপারে, এবং তিনি বলেছেন যে কাউকে ফেল করানোর প্রক্রিয়া, সেই চিন্তা ভাবনা তাদের নেই। পাস ফেল, তবে যারা গ্রেড নিতে চান তারা কিন্তু গ্রেড পয়েন্ট অ্যাভারেজের ব্যাপারে চিন্তা করতে হবে। আর যারা গ্রেড পয়েন্ট না নিয়ে শুধু পাস নিতে চান, তাদের গ্রেড পয়েন্টে কোনো এফেক্ট করবে না, এটা মেয়র এবং এডুকেশন চ্যান্সেলর জানিয়েছেন।
আরেকটি ব্যাপার সেটি মেয়র বলেছেন, সেটি হচ্ছে যে 3টি ইন্ডিকেটর ফ্যাক্টরের ভিতরে সিটি হসপিটাল গুলোর ডেটা অনুযায়ী প্রথম 2টি, যেটি হচ্ছে হসপিটাল অ্যাডমিশন এবং আইসিইউ, সেখানে ধীরে ধীরে কিছুটা উন্নতি ধারাবাহিকতা চলছে, কিন্তু অ্যান্টিবডি টেস্টিং এর ব্যাপারে একটু সমস্যা হচ্ছে সামান্য। 54 থেকে 56%, যেটা গত পরশুর তুলনায় গতকালে দেখা দিয়েছে অ্যান্টিবডি, এবং এটা খুব একটা ফ্যাক্টর না, এখন এটা ফ্ল্যাট অবস্থায় আছে। মেয়র আশা করছেন হয়তো 3টি একই সাথে ধীরে ধীরে নামতে শুরু করবে। এবার গভর্নর কুমোর কথায় আসি। গভর্নর কুমো আজকে সাংবাদিক সম্মেলনে একটা বিষয় খুব নিজের খুব তীর্যক মন্তব্য করেছেন, তিনি খুব নিজের ক্ষোভও প্রকাশ করেছেন। সেটি হচ্ছে, আপনারা হয়তো অনেকে দেখেছেন ইতিমধ্যে, যে নিউ ইয়র্ক ডেইলি নিউজ গতকালকে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে নিয়ে একটা দীর্ঘ প্রতিবেদন করেছে। সাবওয়েতে যেভাবে হোমলেসরা, গৃহহীন মানুষরা শুয়ে থাকে, তাদের বাসা বাড়ি বানিয়ে ফেলেছে এবং তারা সচিত্র ছাপিয়েছে। এবং এটা শুধু ডেইলি নিউজ নয়, ডেইলি নিউজ ছাপানোর কিছুক্ষণ পরে লন্ডনের ডেইলি মেইলও এই খবরটি ছেপেছে, এই খবরটি সচিত্রভাবে ছেপেছে, এবং এটা খুব ডিসগাস্টিং নিউ ইয়র্কের জন্য। এবং এই জন্য মেয়র, গভর্নর আকারে ইঙ্গিতে পুরোপুরি স্পষ্ট বলেনি, মেয়র ব্লাজিওকেই দোষারোপ করতে চেয়েছেন। কিন্তু মেয়র ব্লাজিও সাংবাদিক সম্মেলনের আগে এই বিষয়টা নিয়ে কথা বলেছেন। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন তিনি চেষ্টা করছেন এমটি এর সাথে, কারণ এমটি ইজ রান বাই স্টেট, নট বাই সিটি। তো এমটি যেহেতু স্টেট রান করে, এটা এমটি এর দায়িত্ব। তারপরেও তিনি বলেছেন যে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এই বিষয়টাকে নিয়ে যথেষ্ট ভাবনা চিন্তা করছে এবং কিভাবে এই সমস্যার সমাধান করা যায়। শুধু সাবওয়ে থেকে হোমলেসদেরকে সরিয়ে দিলেই সমস্যার সমাধান হবে না। নিউ ইয়র্ক শহরে যে গৃহহীনদের যে সমস্যা, হোমলেস প্রবলেম, এটাকে অ্যাড্রেস করতে হবে, এই কথা তিনি বলেছেন। আর আরেকটি পুলিশ ইউনিয়নের কর্মকর্তারা বলেছেন, একজন সাংবাদিক জানতে চেয়েছেন যে পুলিশ সাবওয়ে ট্রেনের ভিতরে এই সমস্ত হোমলেসদেরকে বের করারও কোনো চেষ্টা করে না, তাদের কোনো টিকিটও দেয় না, তাদের কোনো সতর্কবাণী উচ্চারণ করে না। এই ব্যাপারে পুলিশ ইউনিয়নের একজন ট্রানজিট পুলিশ মন্তব্য করেছেন যে পুলিশের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা, গৃহহীনদের সেখান থেকে সরিয়ে দেওয়াটা এটা তাদের পর্যায়ে পড়ে না, তাদের কাজের পরিধির মধ্যে পড়ে না। যাই হোক, নিউ ইয়র্ক সিটির মেয়র এবং গভর্নরের ভিতরে যে সাবওয়ে নিয়ে যে টাসলটা শুরু হয়েছে, এতে কিন্তু আসলে নিউ ইয়র্ক সিটি ওপেন হলে, ইকোনমি ওপেন হলে, এই এত বিপুল সংখ্যক মানুষ, প্রায় দৈনিক প্রায় 4.5 থেকে 5 মিলিয়ন মানুষ নিউ ইয়র্ক সিটির সাবওয়ে ব্যবহার করে, তাদের কি পরিণত হবে, তারা কি অবস্থায় ফেস করবেন, সেটা নিয়ে অনেকেই চিন্তিত আছেন। এই জন্য মেয়র একটি প্রস্তাব দিয়েছেন 10টি সাবওয়ে স্টেশনের, সাবওয়ে লাইনের, এফ, ই, আর এই ধরনের কয়েকটা লাইনের প্রথম এবং শেষ স্টেশনতে রাতে 12টা থেকে ভোর 5টা পর্যন্ত শেষ স্টেশন গুলো বন্ধ করে দিয়ে সেগুলো ক্লিন করার ব্যবস্থা করার কথা বলেছেন। তিনি প্রস্তাব দিয়েছেন, এটি এখনো প্রস্তাব আকারে রয়ে গেছে। এবার একটু খবরের বাইরে আরেকটি খবর আছে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে আপনারা হয়তো অনেকে লক্ষ্য করেছেন যে গভর্নর কুমো যেভাবে এই সমস্যাটাকে সমাধান করার জন্য প্রতিদিনই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হচ্ছেন, সাংবাদিকদের বিপুল প্রশ্নের উত্তর দিচ্ছেন। গতকালকে একটি পোল দেখা গেছে যে গভর্নর কুমোর জনপ্রিয়তা ক্লিনটনকেও ছাড়িয়ে গেছে। নিউ ইয়র্ক স্টেটে গভর্নর কুমো এখন 56% মানুষের সমর্থন পাচ্ছেন, যেখানে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে 36% পাচ্ছেন। এটি একটি খুব উল্লেখযোগ্য ব্যাপার এবং অনেক রিপাবলিকান প্রকাশ্যে এবং কুমোর এই যে করোনা ভাইরাস মোকাবেলায় তার ভূমিকার প্রশংসা করছেন। এবং নিউ ইয়র্ক স্টেটের একজন কংগ্রেসম্যান, যিনি কট্টর রিপাবলিকান হিসেবে আমাদের সকলের কাছে পরিচিত, পিটার কিং, ওপেনলি খুব সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করেছেন এবং কুমোর প্রশংসা করেছেন। আরেকটি ব্যাপার হচ্ছে যে বিষয়টি নিয়ে কুমো কথা বলেছেন, সেটি হচ্ছে যে নিউ ইয়র্ক স্টেটের ইকোনমিক ব্যাপার, আর তিনি বাধ্য হবেন অনেক সেক্টরে কাট করতে, যেটা মেয়রও বলেছেন। যদি ফেডারেল গভর্নমেন্টের সাহায্য সহযোগিতা না পায়, এ পর্যন্ত ফেডারেল গভর্নমেন্ট যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কিছুটাই তারা তেমন বাস্তবায়ন করেনি অর্থনৈতিক ক্ষেত্রে। হ্যাঁ, মেয়রও বলেছেন, গভর্নরও বলেছেন যে করোনা ভাইরাস মোকাবেলায় যে সেই চিকিৎসা ক্ষেত্রে যে সাহায্য সহযোগিতা দরকার, সেটি প্রেসিডেন্ট ট্রাম্প প্রোভাইড করেছেন এবং জন্য তারা ধন্যবাদও জানিয়েছেন। আরেকটি শেষ করার আগে আরেকটি খবর বলি, আমাদের কমিটিতে অনেক ধরনের কথাবার্তা চলতেছে। অনেকে এই যে রিলিফ অপারেশন বিভিন্ন সংগঠন চালিয়ে যাচ্ছে, তাদের প্রশংসা করেছেন, কিন্তু পাশাপাশি গতকাল আপনার এই বিষয়টা আলাপ হয়েছে, এর আগের দিনও আমরাও বলেছি কথা, যে সমন্বয়ের হীনতার অভাবে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি চেষ্টা করছেন অনেকটা কম্পিটিশনের মতন, তাতে কিন্তু যারা প্রকৃত তাদের অনেকেই বাদ পড়ে যাচ্ছেন। এই বিষয়টা এখন সামনে চলে এসেছে।
আমি মনে করি কমিউনিটি যারা বড় অর্গানাইজেশন আছে তারা একত্রে বৈঠক করে টেলিফোন কনফারেন্স করে এই বিষয়টাকে সমন্বয় করলে অনেক বেশি মানুষ উপকৃত হবে। আরেকটি কথা আছে যেটা বদরুল ভাই আজকে হয়তো উত্তর দিবেন ভালোভাবে। আমি এই বিষয়টা নিয়ে আজকে জ্যাকসনেটে অনেকের সাথে আলাপ করেছি, অনেক খুচরা বিক্রেতার সাথে আলাপ করেছি। তারা খুব ক্ষোভের সাথে একটা কথা বলেছেন যে হোলসেলাররা যেখানে দাম বাড়িয়ে দিচ্ছে 3 গুণ 4 গুণ, সেখানে অপরাধ, দোষ, বদনাম সব রিটেলারদের, খুচরো ব্যবসায়ীদের কাঁধে পড়ছে। এই বিষয়টা ভাবনা চিন্তা করা দরকার, কারণ যারা খুচরো ব্যবসায়ী তারা হচ্ছে ফ্রন্ট লাইনে, তারা মানুষকে সেবা দিচ্ছে। আর যারা হোলসেল ব্যবসায়ী তারা ঘরে বসে মাল পাঠিয়ে 3 গুণ দামে ইনভয়েস পাঠিয়ে অর্থ আদায় করে নিচ্ছে। এই বিষয়টা মিডিয়া আসা উচিত, সকলের সতর্ক হওয়া উচিত। আমি মনে করি এই ব্যাপারে বদরুল ভাই একটা ভালো উত্তর দিতে পারবেন, কারণ উনি বোধহয় হোলসেলার এবং রিটেলার বোধ। আরেকটা জিনিস যেটা শেষ করার আমি যেটা বলি যে নিউ ইয়র্ক সিটির অবস্থা ভালো হচ্ছে, আমরা সবাই জানি ধীরে ধীরে, কিন্তু কোনো অবস্থাতেই লক আউটে উঠে যায়নি, শেল্টার ইন প্লেসে উঠে যায়নি। এটাকে স্বাভাবিক মনে করে কেউ যাতে সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের গাইড মানে না মেনে চলেন, সবাই মেনে চলার চেষ্টা করবেন যতদিন পর্যন্ত আদেশ আছে। সেটা আমাদের সকলের জন্য নিরাপদ হবে, আপনাদের জন্য নিরাপদ হবে। আপনারা সবাই ভালো থাকুন, ধন্যবাদ। 20 minutes মিউট করা আছে। জনাব নাজমুল হাসান, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমি আজকে জাস্ট আই উইল টেক 1 মিনিট টাইম, যে আমি আজকে আমাদের কনসাল জেনারেল সাদিয়া ফজলুন্নেসা উনি আমাদেরকে ফোন করেছিলেন। উনি আমাকেও বলেছিলেন এই কথাটা, আমি বলতে ভুলে গেছিলাম। একটু যদি আপনি বলেন যে উনি যে কথাটি বলেছেন যে এটি খুব আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে কথাটি, কারণ এই জন্য বলেছেন উনি বোধহয় গতকাল কিংবা পরশুদিন কয়েকটা রেস্টুরেন্টের সামনে দিয়ে গিয়েছেন। সেখানে রেস্টুরেন্ট গুলোর সামনে যেভাবে লাইন ইফতারির জন্য নিচ্ছে মানুষ, সেখানে কেউ 6 ফুট দূরত্ব মেনটেন করছে না। এবং এটা দেখার জন্য আমি নিজেই আজকে দেখতে গিয়েছিলাম, এবং উইচ ইজ ট্রু, কেউ মেনটেন করতেছে না, কেউ 2 ফুট, কেউ 1 ফুট, কেউ গায়ে গেছে। এবং যেভাবে আমেরিকান সুপার মার্কেট গুলোতে কিংবা আমেরিকান রেস্টুরেন্ট গুলোতে টেক আউট সেক্টরে যেভাবে দৃঢ়ভাবে মেনে চলা হয়, আমাদের বাংলাদেশি রেস্টুরেন্ট গুলো সেটা মেনে চলা হয় না, এবং এটা খুবই বিপজ্জনক। আপনারা হয়তো অনেকেই জানেন যে এই করোনা ভাইরাস যখন নিউ ইয়র্ক শহরে হানা দিচ্ছে, তখন প্রচুর বাংলাদেশি বিভিন্ন গ্রোসারি স্টোর জ্যাকসনাইটের দিনের পর দিন লাইন ধরে ভিড়ের ভিতর থেকে বাজার করেছেন, তাদের অনেকেই কিন্তু আক্রান্ত হয়েছেন। অনেকেই আমাদের মধ্যে নাই আজকে, এটা বড় দুর্ভাগ্যজনক। সেই জিনিসটা যাতে রিপিট না হয়, এখন অনেকেই যেটা আমরা লক্ষ্য করেছি আজকে হালিম এবং জিলাপির জন্য তারা লাইন ধরছেন, কোনো ধৈর্য নাই, ধৈর্যহীন। এই জিনিসটি করা উচিত না। আমি মনে করি যারা রেস্টুরেন্ট মালিক আছেন তারা এই জিনিসটা এনফোর্স করার চেষ্টা করার দায়িত্ব তাদের কিন্তু। আর যারা আমাদের কাস্টমার আছেন তাদেরকে একটা কথা শুধু অনুরোধ করতে চাই যে 1 বছর রমজানে হালিম কিংবা জিলাপি না খেলে কোনো সমস্যা নেই, অনেক খাবার আছে ভালো, কিন্তু জীবন বাঁচানো ফরজ। আমরা অনেক প্রবাসীদেরকে ইতিমধ্যেই হারিয়ে ফেলেছি, আমাদের আপনজন, আপনাদের বন্ধু বান্ধব। তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে, যারা বেঁচে আছি তাদের প্রতি শ্রদ্ধা রেখে, তাদের প্রতি মায়া মমতা রেখে যদি আমরা এই ভিড়টা না করি অন্তত এই সময়, এটা খুবই ভালো হবে। এবং এটা আমি মনে করি এনফোর্স করা উচিত। কনসাল জেনারেল এই কথাটা স্মরণ করে দিয়ে উনি একটা মানে ভীষণ ভালো একটি দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন। ওনার কাছে খারাপ লেগেছে, সেই জন্য আমরাও খবরটা শুনে খারাপ ফিল করছি। এবং আমি আশা করি তাহেরের সাথে আমি একমত হয়ে বলতে চাই যে টেলিভিশনের মাধ্যমে যে 1 বছর যদি রমজানে ভিড় করে ইফতারি না কিনি, এতে সমস্যা কিছু হবে না। আমরা সবাই বেঁচে থাকতে একজন আরেকজনকে সাহায্য করতে পারবো। তাহের, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। উনি আরেকটি বিষয় বলেছেন আপনাদেরকে ইনফর্ম করার জন্য, আমাদের দর্শকদের, আমাদের কনসুলেট অফিসে বলা হয়েছে যে আগামী 2 মে রোজ শনিবার থেকে সোনালী এক্সচেঞ্জ কোম্পানি নিউ ইয়র্কের 7টি শাখা ম্যানহাটন, জ্যাকসন হাইট, জামাইকা, ব্রুকলিন, ওজন পার্ক, ব্রঙ্কস এবং অ্যাস্টোরিয়া তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু করার জন্য মানে কোভিড-19 এর বিধিবিধান মেনে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে তাদের কার্যক্রম পুনরায় শুরু করতে যাচ্ছেন। সোনালী এক্সচেঞ্জের শাখায় শনিবার হতে বুধবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত বাংলাদেশে টাকা প্রেরণ করা যাবে। এই খবরটি ওনাকে আমাদের কনসুলেট অফিস সবাইকে জানাতে বলেছে আমাদের দর্শকদের। থ্যাংক ইউ নাজমুল ভাই, আপনাকে আমাদের কনসাল জেনারেল সাদিয়া ফজলুন্নেসাকে আমরা থ্যাংক দিচ্ছি। আমরা যাচ্ছি জনাব আমাদের প্রিয় এনডি শুকুর রুবেল, যিনি একদিকে বাংলাদেশের ডাক্তার, অন্যদিকে এখানের রেজিস্টার্ড নার্স, এবং তিনি ফ্রন্টলাইনের সোলজার। জনাব শুকুর, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনি জানেন যে আপনাদেরকে আজকে মনে করা হচ্ছে হিরো অফ দ্য হিরোজ। আপনারাই এই সময়ের সবচেয়ে বড় বীর, যারা
এই অবস্থার মধ্যে জীবনকে বাজি রেখে আপনারা মানুষদের সেবা দিচ্ছেন, শুশ্রূষা দিচ্ছেন। আমরা আপনার এক্সপিরিয়েন্স জানতে চাই যে এই করোনার শুরু থেকে কিভাবে আপনি কাজ করছেন, এটা আপনার জীবনকে কি পরিবর্তন এনেছে আপনার জীবনে, হাউ ইউ আর মেনটেনিং ইউর রেগুলার লাইফ। ধন্যবাদ তার ভাই। আসলে করোনা ভাইরাস হওয়ার পরে আমাদের হসপিটাল অন্যান্য সিটি হসপিটালের মতোই আইসিইউ সংখ্যা বাড়িয়ে দেয়। আমাদের রেগুলার আইসিইউতে বেড ছিল 14টা, এখন আমাদের আরো 4টা এক্সট্রা আইসিইউ বেড ইউনিট বেসিক্যালি বাড়ানো হয়েছে। তো সেই হিসাবে আমরা এখন আইসিইউতে ডিউটি করতেছি এবং প্রতিদিন 13 ঘন্টা করে আমরা ডিউটি করতেছি, যেটা একটা রিয়েলি স্ট্রেসফুল। সবচেয়ে আমাদের জন্য যেটা হচ্ছে, আপনারা যেটা বলতেছেন, সবাই বলতেছে যে রিয়েল হিরো, আসলে হিরোর কিছুই নাই। আমরা আমাদের বোধহয় দায়িত্ব পালন করতেছি, সেই জন্য এই পেশায় এসেছি। কিন্তু যেটা হচ্ছে মানসিক একটা চাপ, প্রচন্ড চাপ হচ্ছে, প্রতিদিন রুগী মারা যাচ্ছে। আর যেহেতু আমরা আইসিইউতে কাজ করছি, আইসিইউতে যে রুগীগুলো আসে বেসিক্যালি 80% মতো বা তারও কিছু বেশি তারা মারা যাচ্ছে। এখন পর্যন্ত সারা পৃথিবীতেই চেষ্টা করতেছে এটা খুঁজে বের করার জন্য কেন হচ্ছে। আমরা ভেন্টিলেটর সাপোর্ট দিচ্ছি, কিন্তু ভেন্টিলেটর দেখা যাচ্ছে যে কিছুদিন পরে রিসার্চ আসতেছে যে ভেন্টিলেটর দেয়া এবং না দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। তো রোগীগুলো আমাদের চোখের সামনে প্রতি রাতেই মারা যাচ্ছে। এমন হচ্ছে, আমার একদিন পেশেন্ট মারা গেছে, আমি পাচ্ছি না, ওই যে বডি র্যাপ করে যে একটা থাকে র্যাপার, ফোন করলাম আমাদের এওডি কে, বলেন যে শর্টেজ। তার মানে কোন পর্যায়ে চলে গেলে, মৃত্যুর হার কোন পর্যায়ে চলে গেলে যে বডি র্যাপ পাওয়া যাচ্ছে না হসপিটালে, এবং নিউ ইয়র্কের মতো আমেরিকার মতো একটা দেশে। তো এগুলো আমাদেরকে খুব ভাবিয়ে তুলে। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে যে মানসিক একটা ডিপ্রেশন প্রত্যেকটা স্টাফের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং এটার ইফেক্ট থেকে যাবে, করোনা ভাইরাসও তো চলে যাবে। আপনি দেখছেন কিনা যে গতকালকে একজন ডাক্তার লং আইল্যান্ডে বোধহয় কাজ করতেন, উনি ইমার্জেন্সি রুমে করোনা ভাইরাস উনি আক্রান্ত হয়েছেন এবং ভার্জিনিয়াতে আইসোলেশনে ছিলেন এবং সেখানে আত্মহত্যা করেছেন উনি, কারণ মানসিক যে একটা পর্যায়ে চলে গেছেন। তো আমাদের যেটা ভয় হচ্ছে, এবং আমি আমার কলিগ সবাই সবচেয়ে বেশি ভয় পাচ্ছি, যে আফটার ইফেক্ট আমরা যেটা চিন্তা করতেছি না এখন তো চিন্তা করতেছি কখন আমরা লকডাউন উইথড্র করব, কিন্তু আফটার ইফেক্ট যে কত মানুষের যে সাইকোলজিক্যাল ব্রেকডাউন হবে এবং তাদেরকে কিভাবে রিহ্যাবিলিটেশন করা যাবে, সেগুলি নিয়ে সবাই খুব উদ্বিগ্ন। সেগুলির জন্য আমাদের কিছু মোরাল সাপোর্ট দিচ্ছে হসপিটাল। আমি গ্রেটফুল যে আমাদের সাইকোলজিক্যাল কাউন্সিলিং হচ্ছে, যাতে আমাদের সেই ধরনের পরিণতিতে কেউ না যায়। আর হসপিটালে বেসিক্যালি আমরা যেটা আপনি জিজ্ঞেস করলেন যে আমরা কিভাবে পার্সোনাল লাইফ মেনটেন করছি, নিউ ইয়র্ক সিটিতে বেসিক্যালি আপনারা জানেন হয়তো বা অনেক ধরনের সাপোর্ট দিচ্ছে। আমি রিয়েলি গ্রেটফুল, মেয়র বলেন, গভর্নর বলেন, বা ফেডারেল থেকেও পিপিএর কোনো সমস্যা নেই। একটা যে প্রথম থেকে খুব একটা ভয় ছিল যে আমরা পিপিএ পাবো কিনা, হ্যাঁ আমাদের যথেষ্ট পিপিএ পাচ্ছি আমরা আমাদেরকে সেভ করার জন্য। আরেকটা যেটা হচ্ছে যে আমাদের যদি কারো বাসায় আসতে সমস্যা হয়, ফ্যামিলি লাইফে ভয় থাকে, তাহলে হোটেলের সাপোর্ট দিচ্ছে, ফ্রি হোটেল দিচ্ছে। আমরা রেজিস্ট্রেশন যদি করি, অনলাইনে রেজিস্ট্রেশন করা যায়, পরের দিনই ওটা অ্যাপ্রুভ করে দিচ্ছে, এবং আমি যেই এলাকায় চাচ্ছি সেই এলাকায় আমাকে হোটেল সাপোর্ট দিচ্ছে, যাতে আমাকে বাসায় না যেতে হয়, ফ্যামিলি মেম্বার যাতে আক্রান্ত না হয়। তো এটাও একটা বড় সাপোর্ট, আমাদের অনেকেই আছেন। এছাড়া হসপিটাল যেহেতু এখন বিরাট একটা সার্জ হচ্ছে, অনেক পেশেন্ট আসতেছে, গভর্নমেন্ট বিভিন্ন এজেন্সি থেকে প্রাইভেট নার্স তাদেরকে হায়ার করতেছে, নট হায়ার, বেসিক্যালি এজেন্সি থেকে নিচ্ছে, যাতে আমাদের উপর বার্ডেনটা কম পড়ে। তো ওভারঅল আমরা স্যাটিসফাইড সবকিছু মিলে। কিন্তু আমার কাছে যে ভয় একটাই, যে আফটার ইফেক্ট, যেটা নিয়ে এখন কেউ চিন্তা করতেছে না, কারণ এখনো ওই পর্যায়ে চিন্তা করার মতো মানসিকতা নাই। সবাই প্রতিদিনের ডাটা দেখছে যে কতজন মারা যাচ্ছে, কতজন হসপিটালাইজেশন হচ্ছে, কতজন আইসিইউ অ্যাডমিশন হচ্ছে, নতুন কেস কত হচ্ছে, কবে লকডাউন উঠবে, কখন বিজনেসই হবে। তবে আমার মনে হয় এরপরে যদি সুযোগ থাকে, হয়তো আপনারা কোনো সাইকোলজিস্টকে এখানে আনতে পারেন, বা তাদের কাছ থেকে আমরা হয়তো কিছু হেল্প পাবো, যে কিভাবে আমাদের লাইফটাকে লিড করলে এখন থেকেই, যাতে পরবর্তীতে সাইকোলজিক্যাল যে ব্রেকডাউন সেটা না হয়।
তবে আসার খবর আমার ওখানে বিশেষ করে আমরা 4টা এক্সট্রা আইসিইউ ইউনিট ওখানে তৈরি করেছিলাম in addition to our existing one, so total 5টা ছিল। গতকালকে আমাদের একটা আইসিইউ ইউনিট আমরা শাটডাউন করে দিয়েছি, ক্লোজ করেছি, বিকজ আমাদের এখন দরকার নেই। দ্যাট মিনস আমাদের নাম্বার অফ আইসিইউ অ্যাডমিশন ইজ গোয়িং ডাউন, সেটা আমাদের একটা বড় আশার খবর। এভাবে যদি চলতে থাকে হয়তো বা আমরা আশা করবো যে আমাদের মৃত্যুর হারও দেখেছেন, আজকেও দেখেছেন 400 নিচে, 335 বা এরকম। এটা একটা আমাদের জন্য আশার খবর। আর তো এই আর কি আমাদের পরিস্থিতি। আর একটা যেটা আমি যেহেতু আমি নার্স, বাংলাদেশের ব্যাকগ্রাউন্ড মেডিকেলের, তো আমি রিকোয়েস্ট করব, যেটা এখন একটু আগে যেটা শুনলাম সবাই লকডাউনটা কবে উইথড্র হবে, ফাইন, লকডাউন উইথড্র হবে, কিন্তু আমাদের কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিংটা মেনটেন করতে হবে প্লিজ। সবাই যাতে আমাদের যে এই অনুষ্ঠানের মাধ্যমে যত দর্শক দেখছে, আমি একটা রিকোয়েস্ট করবো, সোশ্যাল ডিস্টেন্সিং যদি মেনটেন না করি আমরা আবার এই ক্রাইসিসে চলে আসব, এবং আমাদের যে স্যাক্রিফাইস এটা কোনোই কাজে আসবে না, কারণ এটা খুব ভয়াবহ একটি ভাইরাস। এবং চায়নাতেও দেখেন আবার চলে আসতেছে, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলতেছে সেকেন্ড আরেকটা আগামী বছর আসতে পারে। তো আমাদেরকে খুবই সাবধানে থাকতে হবে। হ্যাঁ, আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। আর হ্যান্ড ওয়াশিং, মানুষের মধ্যে ধারণা নাই যে কেন, শুধু বলে হাত ধুবো, কেন ধুবো এটা কিন্তু অনেক বুঝতে পারে না, তাহলে এটা আরো বেশি ইমপ্লিমেন্ট করতো। কারণ ভাইরাসটা আপনার শরীরে যখন আসবে আপনার কিন্তু ইনফেক্ট করবে না আনটিল আদারওয়াইজ এটা আপনার মুখে যায়, নাকে যায়, অথবা চোখে যায়। সবচেয়ে ডেঞ্জারাস হলো মুখে এবং নাকে, কারণ এটা মেইন ফোকাস করে আমাদের লাংসে। যদিও সব অর্গানগুলি আলটিমেটলি পরে ওরা মানে ফেলিউর করে দেয়। তো এখন যদি আপনি একটা, আমি পার্সোনালি আমি রুগীকে টাচ করেছি, রুগী সবাই করোনা ভাইরাস পজিটিভ, আমার হাত দিয়ে আমি টাচ করেছি, ইনশাল্লাহ এখন পর্যন্ত আমার রোগ হয়নি। কারণ টাচ করলেই যে আপনার রোগ হবে তা না, আপনার বডিতে আসলো, আপনার হাতে আসলো, কিন্তু এই হাতটা যদি আপনি এইভাবে মুখ মুছতে থাকেন, নাকে হাত দেন বা একটু নাকটা একটু পিক করেন, তখনই আপনার ডেঞ্জারাস পজিশনে চলে গেল, আপনার ভাইরাসটা চলে গেল। সুতরাং আপনি বাজারে গেলে আমাকে ভয় পাচ্ছে যে আমি খাবারটাকে কি করব, আমি জুতাটা কি স্প্রে করবো কিনা। আমি কয়েকদিন যাবত দেখতেছি, আমার কাছে একটু ফানি মনে হচ্ছে, আমরা তো একদম ফ্রন্ট লাইনে, মানে কি একদম সবচেয়ে ডেঞ্জারাস পজিশনে কাজ করতেছি, কিন্তু আমরা এগুলো করতেছি না। এই ভুল ধারণাগুলি একটু দূর করতে হবে। জুতায় আসবে ভাইরাস, কিন্তু জুতা আসলে তো আপনার নাকে যাবে কিভাবে? জুতা তো আমি নাকে শুকতেছি না। তো জুতা স্প্রে করা নিয়ে খুব চিন্তা করছে, বাংলাদেশে দেখি স্প্রে করতেছে আমি দেখলাম, অথচ পিপি নাই, ডাক্তাররা ওখানে 500-র উপরে ডাক্তার অ্যাটাক হয়ে গেছে, সেগুলি নিয়ে কোনো চিন্তা নাই, জুতা স্প্রে করতেছে। ডাজন্ট মেক এনি সেন্স। তো মেইন জিনিসটা আমাকে বুঝতে হবে যে আমার মুখে নাকে যাতে না আসে। তো সেটা জন্য কি করতে হবে, আপনি বডিতে আসলো বডিটা ধুয়ে ফেলেন, হাতে আসলো হাতটা ধুয়ে ফেলেন, কারণ হাতটা দিয়ে আমি সব জায়গায় টাচ করি। আমি গ্রসারিতে যাচ্ছি, আমি ট্রলিটা হাত দিয়ে ধরছি, তাই না? কোনো সমস্যা নেই। আপনি যদি গ্লাভস পরতে পারেন বেস্ট, কিন্তু গ্লাভস যদি না পরতে পারেন হাতটা ধুয়ে ফেলবেন, যেটা বেস্ট। What about mask? সেকেন্ড হলো মাস্ক। মাস্ক কেন পরবো আমরা? কারণ এটাকে বলে ড্রপলেট ইনফেকশন। ড্রপলেট মানে হলো আপনি যখন হাঁচিটা দিবেন, ওখানে দানা দানার মতো একটা জিনিস সেটা হলো ড্রপলেট। আর এয়ারবর্ন হলো যেটা যক্ষাতে হয়, যেটা হলো এয়ারবর্ন, সেটা হলো বাতাসে ভাসতে থাকে, কিন্তু ড্রপলেটটা কিন্তু ভাসতে পারে না, এটা একটু ভারী। এটা আপনি যখন হাঁচি দিবেন চলে যাবে এবং পড়ে যাবে মাটিতে। তো রিসার্চ করে দেখা গেছে যে আপনি যখন হাঁচি দেন ম্যাক্সিমাম এটা 6 ফিট পর্যন্ত যেতে পারে, তারপরে এটা কার্ভটা নিচের দিকে নেমে যায়। তো সেজন্য আমরা বলি যে 6 ফিট দূরে থাকতে হবে। আপনি যদি মাস্ক পরে থাকেন তাহলে আপনার দূরত্বটা আরো কমে গেল, কারণ ওই মাস্কের মধ্যে এটা আটকিয়ে গেল। সুতরাং এটা বাতাসে কিন্তু ঘুরতেছে না। আমরা যখন আইসিইউতে কাজ করতেছি আমরা তো তখন খুলে ফেলি, যখন রোগীর কাছে যাই তখন মাস্কটা পরি। আমরা N95 পরি কারণ আমরা একদম বেশি কাছে যাই, কিন্তু সাধারণ মানুষের জন্য N95 পরার দরকার নেই। এখন বলা হচ্ছে যে আপনি জাস্ট একটা মাস্ক পরেন, যে কোনো একটা মাস্ক, মানে আপনি কভার করে রাখা। তো সেই জন্য যেহেতু এয়ারবর্ন আর ড্রপলেট দুইটা ডিফারেন্ট স্টেট, এয়ারবর্নটা ডেঞ্জারাস, যেটা নাকি ঘুরতে থাকে বাতাসে, আপনি আসতে পারে, সেখানে নেগেটিভ প্রেসার রুম লাগে একটা রোগীকে চিকিৎসা দিতে, কিন্তু এখানে তা লাগে না। এখানে শুধু ডিরেক্ট আপনি যদি করোনা ভাইরাস পজিটিভ কোনো মানুষ থাকে, সে যদি হাঁচি দেয়, সেই হাঁচিটা আপনার নাকে যদি সরাসরি চলে যায় তাহলে তো আপনার ভাইরাসটা চলে গেল। এর জন্য আপনিও মাস্ক পরেন, আপনাকে সেভ করেন, আর রুগী যদি পরে, তো রুগী যদি না পরে আপনি তো কিছু করতে পারবেন না, এই জন্য আপনি পরেন,
সেই জন্য আমরা বলি মাস্ক পরেন এবং হাত ধোন, এই দুটি হলো। আপনার কাছে জানতে চাই যে আপনি যে এই যে ফ্রন্টলাইনে কাজ করছেন, আপনার পারিবারিক জীবনে এটার প্রভাব কি? আপনি হাউ ইউ আর মেইনটেইনিং ইওর ফ্যামিলি লাইফ? বেসিক্যালি আমার ওয়াইফও হসপিটালে কাজ করে, আচ্ছা, সুতরাং আমরা মানে দুইজনই রিস্কের মধ্যে আছি। তো আমি যেটা করি, আমি একটু আমি বাসায় আসি, আমি হোটেলে থাকি না, যদিও আমি এন্টাইটেলড, আমি বাসায় আসি, কিন্তু আমি অ্যাটিকে আমার জন্য একটা রুম বানিয়ে নিয়েছি, আমি ওখানে চলে যাই। আমি যখন বাসায় আসি, বেসিক্যালি আমি নাইট ডিউটি করি, বাসায় এসে প্রথমে আমার জামা কাপড়টা আমি গার্বেজ ব্যাগের মধ্যে রেখে দেই, ওইটা সেকেন্ডে পরি না, এবং আমি সরাসরি হাত ধুয়ে এবং গরম পানিতে গার্গল করি, যাতে কোনো কারণে যদি মুখে কিছু যেও থাকে সেটা যাতে আমার বের হয়ে চলে যায়। গরম পানিতে গার্গল করে খুব ভালো করে আমি গোসল করে ফেলি, এবং গোসল করার সময় সাবানটা বডিতে মিনিমাম 20 সেকেন্ড লাগিয়ে রাখি, যাতে আমার বডিতে যদি কোনো কিছু থাকে চলে যায়। এছাড়া ওই স্প্রে করা বা ওই যে অ্যান্টিসেপটিক দেওয়া, এগুলি আমি করি না। আমি অনেক ডাক্তারদের সাথেও কথা বলেছি বা কিছু পেপারও আমি পড়ে দেখেছি যে এটা আসলে কোনো দরকার নেই, আননেসেসারি আমরা প্যানিক হয়ে যাচ্ছি, সেটার দরকার নেই। এটা করতেছে, আর আমি আলাদা থাকতেছি, যাতে আমার মেয়ে যেহেতু এখন স্কুল বন্ধ, ও বাসায় থাকে, ওর সাথে যাতে কন্ট্যাক্ট না হয়, সেভাবে মেনটেন করছি। ইনশাল্লাহ এখন পর্যন্ত ভালো আছি আপনাদের দোয়ায়। সো দ্যাট মিন্স আপনার বাচ্চারা আপনাকে হাগ দিতে পারছে না, আপনার কাছে খুব একটা আসতে পারে না? কারো বাচ্চাই তো এখন পারতেছে না। এখন বাচ্চারা বলছে করোনা হাগ, দূর থেকে বলে যে এইভাবে হাত দিয়ে বলে। অনেস্টলি আমি দেখেছি আমাদের ওখানে যারা এজেন্সি নার্স, ওরা 3 সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট নিয়ে আসে 21 দিনের জন্য একটানা। তো আমি এমনও দেখেছি যে হয়তো ফাদার নিয়ে আসছে তার বাচ্চাকে, দূর থেকে মাকে দেখাচ্ছে, এমন খুব কষ্টকর। হ্যাঁ, চোখ দিয়ে পানি বের হয়ে আসে যে কিছু করতে পারতেছে না, ধরতে পারতেছে না, কিন্তু বাচ্চাও ছোট বাচ্চা দূর থেকে দেখে বিদায় দিচ্ছে। তো কঠিন মুহূর্ত ডেফিনেটলি, কিন্তু আমাদের করতেই হবে। আমরা যদি না করি, বা আমি আরো বলবো, এই অনুষ্ঠানের মাধ্যমে জানি না বাংলাদেশে দেখে কিনা, অনেক ডাক্তাররা বলে যে না আমি করতে পারবো না। আসলে এটা করা, আমার মনে হয় এই ধরনের কোনো ডিসিশন দেওয়া যায় না যে আমি করোনা রোগীর চিকিৎসা করবো না বা আমি ভয় পাই। আমাদেরকে তো এগিয়ে আসতে হবে। মানুষকে তো আমি দেখতে পাবো না যে আমার সামনে একজন মরে যাবে আর আমি, তাহলে আমার এই প্রফেশনে না আসাটাই বেটার ছিল। করতে হবে, কিন্তু আমাকে প্রোটেক্ট করতে হবে। প্রোটেকশনের জন্য যা দরকার সেটার দায়িত্ব হলো গভর্নমেন্টের, সেটা যাতে গভর্নমেন্ট দেয় সেটা আমাদের দেখতে হবে। থ্যাংক ইউ শুকুর ভাই, আপনি আমাদের সাথেই থাকেন, আপনার সাথে আমরা আবার আসছি। আমরা যাচ্ছি, আমাদের ডক্টর শওকত আলী আছেন, উনি তো অর্থনীতি বিশেষজ্ঞ, বিপর্যয় কি আসবে এই বিষয়ে আমরা আলোচনা করবো। জাস্ট ব্রিফলি আমরা জনাব নাজমুল আলম আপনার কাছে যাচ্ছি যে ইমিগ্রেশন নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার, এই অর্ডারের যে কনসিকুয়েন্স, অর্ডারের যে প্রভাব, এই বিষয়ে যদি আপনি 2 মিনিটে কিছু বলেন, পরে আবার আপনার সাথে অনেক প্রশ্ন আছে, এগুলো আমরা আলোচনা করবো। ধন্যবাদ তাহের ভাই, ধন্যবাদ প্যানেলিস্ট আপনারা যারা আমাদের সঙ্গে আছেন। আমি নিজেও আপনাদের কাছ থেকে অনেক শিখতে পারতেছি, জানতে পারতেছি, এবং এগুলো বাস্তবে কাজে লাগবে। আর তাহের ভাই, আমি দর্শক শ্রোতাদেরকে কিছু বিষয় একটু ইনফর্ম করতে চাই। কয়েকটা সাইড লাইনে যে আমি কয়েকটা জিনিস বলবো, সর্বশেষে আমি ইমিগ্রেশনের তথ্য দিব এবং সেই সাথে এক্সিকিউটিভ অর্ডার সম্বন্ধে বলবো। আমি খুব কুইকলি যাব। সেই কুইকলি যাওয়ার মধ্যে হচ্ছে এসবিএ লোন, যেটা এসবিএ লোনটা হচ্ছে এটা ফেডারেল গভর্নমেন্টের লোন। এই লোনের পরিবর্তে আমাদের দর্শক শ্রোতা যারা ব্যবসার সাথে জড়িত আছেন, সেলফ এমপ্লয়েড, ওনারা একটা করতে পারেন, সেটা হচ্ছে যে ফেডারেল ডিজাস্টার লোন একটা আছে, সেটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন আপ টু $10,000 পর্যন্ত। ওরা যদি মনে করে ওরা আপনাকে লোনটা দিবে এবং পরবর্তীতে এটা ফরগিভেবল, আপনাকে মাফ করে দিতে পারে। সো ইউ শুড ট্রাই দ্যাট। আর ওইটার ওয়েবসাইট হচ্ছে sba.gov, গভর্নমেন্ট। সেকেন্ডলি আমি যাচ্ছি, সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্টটা বেসড অন দ্য স্টেট। কাজে নিউ ইয়র্ক স্টেটে যারা থাকেন অথবা অন্যান্য স্টেটে আপনারা যারা আছেন, আপনাদের স্ব স্টেটের মাধ্যমে আনএমপ্লয়মেন্টের দরখাস্ত করতে পারেন। সেলফ এমপ্লয়েড, তারপরে যারা W2 তে ইনকাম করেন চেকের মাধ্যমে, তারাও। নিউ ইয়র্ক স্টেটে বিশেষ করে আমি বলবো যে মুনা, সেটা হচ্ছে যে মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, ওনারা ভালো সাপোর্ট দিচ্ছে। ওনারা কিভাবে আনএমপ্লয়মেন্টের দরখাস্ত করতে হয় এই জন্য ওনারা একটা প্যাম্পলেটও ছেপেছে। আপনারা যদি ওনাদেরকে ফোন করেন অথবা গুগল করে তাদের নাম্বারটা নিয়ে যদি চান, তারা ওনাদেরকে আপনাদেরকে দিবে। সেটা হচ্ছে মুনা, মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা। তারা আনএমপ্লয়মেন্টের ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করছে। আরেকটা আসছে যে গভর্নমেন্ট বেনিফিট। এই মুহূর্তে গভর্নমেন্ট বেনিফিট যেটা দিচ্ছে সরাসরি ভাবে, সেটা হচ্ছে যে স্টিমুলাসের চেকগুলো।
স্টিমুলাসের চেক গুলো অনেকেই পেয়ে গেছেন, অনেকের কাছে মেলে আসছে, কাজে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে। আপনার হতাশ হবার কিছু নেই। যারা পাননি তারা স্টিমুলাস চেক অবশ্যই পাবেন। যদি এই বছর না পান, গভর্নমেন্টের গ্যারান্টি আছে নেক্সট ডে ট্যাক্স ইয়ারও আপনাকে স্টিমুলাসের টাকা তারা দিবে। এই টাকা কোনোভাবেই কখনোই মার যাবে না যদি আপনি ইলিজিবল থাকেন। থার্ড, আমি যেটা আসতে যাচ্ছি, ইটস এ ভেরি হার্ড টপিক, বিশেষ করে আমাদের বাঙালি ইমিগ্রেন্ট কমিউনিটিতে, সেটা হচ্ছে পেইং দ্য রেন্ট এন্ড নট পেইং দ্য রেন্ট। পেইং দ্য রেন্ট এবং নট পেইং দ্য রেন্টের মধ্যে যেটা আসতেছে সেটা হচ্ছে যে রেন্ট কিন্তু কোনো জায়গায় মওকুফ করা হয়নি। তারা প্রস্তাব দিয়েছে যেন রেন্টের ব্যাপারে যেন ল্যান্ডলর্ড গুলো একটু সদয় হয়। অন্যদিকে তারা যদি ফেডারেল এবং স্টেট লেভেলে যদি কোনো আইন পাস না করে, তাহলে রেন্ট রেগুলেশন যেটা আছে এটা আগের মতোই বলবৎ আছে। রেন্টটা দুভাবে হয়, একটা হচ্ছে রেসিডেন্সিয়াল রেন্ট আর একটা হচ্ছে কমার্শিয়াল রেন্ট। রেসিডেন্সিয়াল রেন্টের ব্যাপারে আমি বলবো, প্লিজ আপনারা আপনাদের যথাযথ ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করেন যদি বড় বিল্ডিং এ থাকেন। আর যেখানে আপনার মনে করেন যারা অন্যান্য ল্যান্ডলর্ড যারা আছে, যাদের একটা দুটো বাড়ি আছে কিংবা একটা বাড়ি আছে, আমার মনে হয় ল্যান্ডলর্ডের সাথে আপনার একটা ভালো সম্পর্ক রাখা উচিত। প্লিজ টক টু দ্যাম, ওনাদেরকে বলেন যে আমাদের এই সমস্যা চলছে, হয়তো আপনাকে একটা পেমেন্ট প্ল্যান করে দিতে পারে। আর যে জিনিসটা অনেকেই বলে যে রেন্ট দিতে হবে না 3 মাস, এটা ভুল কথা। রেন্ট দিতে হবে, হয়তো ওনারা হয়তো আপনাকে একটু সময় দিতে পারে, একটা পেমেন্ট প্ল্যানে যেতে পারে, হয়তো বলতে পারে ঠিক আছে এই মাসের রেন্টটা পরের মাসে দিন, এরকম। সো প্লিজ ট্রাই টু টক টু দেম এন্ড নেগোশিয়েট। সেম ওয়েতে যাদের কমার্শিয়াল লিজ আছে, যারা দোকানপাট বন্ধ করে বসে আছেন, আপনারা সেম ওয়েতে আপনাদের ল্যান্ডলর্ড যারা আছে অথবা যে কোম্পানি থেকে নিয়েছেন তারাও কিন্তু অনেক ছাড় দিচ্ছে। বেসিক্যালি এটাকে বলে ডিফার্ড পেমেন্ট। তারাও বলতেছে ঠিক আছে 2 মাস পরে দিও, 1 মাস পরে দিও, সামথিং লাইক দ্যাট। সো টক টু দেম, প্লিজ ডু নট সিট আইডলি। নিশ্চুপ বসে থাকেন না, কথা বলেন ল্যান্ডলর্ডদের সাথে। সো সেকেন্ডলি হচ্ছে যারা ল্যান্ডলর্ড অথচ তাদের মর্গেজ আছে, তাদের ব্যাপারে আমি বলবো প্লিজ আপনারা মর্গেজ কোম্পানিতে যোগাযোগ করেন। প্রায় প্রতিটা মর্গেজ কোম্পানি 60 to 90 দের জন্য একটা করতেছে, ডিফার্ট করতেছে পেমেন্ট গুলো। তাদের সাথে যদি কোভিড-19 এর কথা বলেন এবং যদি বলেন যে আপনি ভাড়া দিতে পারছেন না, মানে ভাড়া তুলতে পারছেন না, অথবা আপনি নিজে জবে যেতে পারছেন না, সেই ক্ষেত্রে কোভিড-19 এর কথা চিন্তা করে হয়তো আপনার মর্গেজটা তারা 60 to 90 ডেজের জন্য সাসপেন্ড করে দিবে এবং এটা আপনার ক্রেডিট রিপোর্টে যাবে না। এরপরে যদি বাড়ি কিনতে চান আপনি আশা করি আবার মর্গেজ পাবেন, কিন্তু মর্গেজ কোম্পানির সঙ্গে কথা বলুন। এবার আসতেছে আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড গুলো কিন্তু অনেক সুবিধা দিচ্ছে। অনেকের 10টা 20টা ক্রেডিট কার্ড আছে, কারো 4টা 5টা ক্রেডিট কার্ড আছে, এবং ক্রেডিটের ব্যাপারে অনেকেই অসচেতন। তারা মনে করে আরে ক্রেডিটের পয়সা দিলে বা না দিলে কি যায় আসে। আবার অনেকেই ক্রেডিটের ব্যাপারে ভেরি রিলিজিয়াস, তারা মনে করে যে ক্রেডিটের পয়সাগুলো অন্যের এবং এটা আমাদেরকে পে করতে হবে। হুইচ এভার ওয়ে ইউ গো, ক্রেডিট কার্ডের বিলগুলো অবশ্যই পে করতে হবে। এটাতে একটা মিনিমাম পেমেন্টের ব্যবস্থা থাকে। অনেকগুলো ব্যাংক আমি জানি তারা কাস্টমারদেরকে বলতেছে তোমার যদি কোভিড-19 এর জন্য পেমেন্ট দিতে প্রবলেম হয় আমাদের সাথে যোগাযোগ করো, আমরা আগামী 60 ডেজের জন্য ক্রেডিট ব্যুরোতে জানাবো যে তোমার পেমেন্ট আমরা পাচ্ছি। কাজে তারাও সহৃদয় আপনার ব্যাপারে। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে কোনো ব্যাপারটাই কিন্তু মাফ কোথাও হচ্ছে না। কাজে মাফের ব্যাপারে যদি আপনি চিন্তা করেন এটা ল হতে হবে এবং সেটা স্টেট এবং ফেডারেল গভর্নমেন্টের থেকে আসতে হবে। তাছাড়া আইন কোভিড এর আগেও যা ছিল কোভিড এর সময়ও তা আছে, আর যদি আইন চেঞ্জ না হয় সেম লটাই কোভিড এর পরেও থাকবে। তো প্লিজ এই কোভিড কে উল্লেখ করে আপনারা আপনাদের নিজেদের দায়িত্ব থেকে পিছপা হবেন না। সর্বশেষ হচ্ছে সবচেয়ে প্রিয় সাবজেক্ট, সেটা হচ্ছে ইমিগ্রেশন আপডেট এবং এক্সিকিউটিভ অর্ডার। ইমিগ্রেশন আপডেটের মধ্যে হচ্ছে ইমিগ্রেশন অফিসগুলো বর্তমানে বন্ধ আছে পাবলিকের জন্য। ওরা ইন পার্সন কোনো দরখাস্ত নিচ্ছে না, কারণ ইন্টারভিউ করতেছে না। যাদের ইন্টারভিউ স্কেজুয়াল ছিল তাদেরকে ওরা রিস্কেজুয়াল করবে। এই মুহূর্তে আজকে আমি দেখলাম যে ইমিগ্রেশন ঘোষণা দিয়েছে, তারা এন্টিসিপেট করতেছে যে জুন মাসের 4 তারিখে তারা অফিসগুলো খুলবে। যদি জুন মাসের 4 তারিখে অফিসগুলো খুলে তখন ওরা ধীরে সুস্থে আবার কে স্কেজুয়াল করবে। কাজেই হতাশ হওয়ার কিছু নেই, এভরিথিং ইজ অ্যাজ ইট ইজ। সেকেন্ডলি হচ্ছে ইমিগ্রেশন কোর্ট, যাদের ডিপোর্টেশন রিমুভাল হিয়ারিং ছিল তাদের জন্য কোর্টগুলো আপাতত কোনো কেসের শুনানি করতেছে না মে মাসের 15 তারিখ পর্যন্ত। কাজে মে মাসের 15 তারিখ পর্যন্ত নিশ্চিন্ত, ওরা কোর্টে কোনো শুনানি করতেছে না। আপনি শুধু একটু দেখবেন যেন মেইল যদি আসে রিস্কেজুয়ালে যদি ডেট থাকে তাহলে ওগুলো ফলো করবেন। সর্বশেষ প্রেসিডেন্টের এক্সিকিউটিভ অর্ডার।
প্রেসিডেন্টের যে এক্সিকিউটিভ অর্ডারটা দিয়েছে এইটাতে বেসিক্যালি ওই যারা ওয়ার্ক ভিত্তিক কাজ করেন H1B, তারপরে আপনার L1 ভিসা, এই সমস্ত ভিসাতে যারা এই দেশে আছেন তারা একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আজকে আমি একটা রিপোর্ট পড়ে দেখলাম, যেহেতু আমি ইমিগ্রেশনের প্র্যাকটিসটাই আমার মূল প্র্যাকটিস, সেইখানে দেখলাম প্রায় 2.5 লক্ষ H1B ক্যাটাগরির যে লোকগুলো আছে তারা তাদের চাকরি হারানোর কারণে তাদেরকে তারা আইদার দেশে ফেরত যেতে হবে নতুবা এখানে বসে তারা স্ট্যাটাস লস করবে। এখন এইটাকে যদি ইমিগ্রেশন যদি এক্সটেনশন না করে, তারা যদি চাকরিতে ফেরত যেতে না পারে, ইটস গোইং টু বি হিউজ প্রবলেম। আমার মনে হয় ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ওটার উপরে চোখ দিয়েছে। এইটাকে রোধ করার জন্য আপনার মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজন এদের মতো বড় বড় কোম্পানির আবার একটা লবিং গ্রুপ আছে। তারা হোয়াইট হাউসের কাছে চিঠি দিয়েছে যে এই সমস্ত হাইটেক লোকগুলোকে যদি আমাদের ডিপোর্ট করতে হয়, ফেরত পাঠাতে হয়, অথবা জবলেস হয়ে যায়, আউট অফ স্ট্যাটাস হয়ে যায়, তাহলে তো কোম্পানিগুলো তাদেরকে কাজে রাখতে পারবে না। সো ইট ইজ গোইং টু বি এ হিউজ ইকোনমিক ইম্প্যাক্ট অন দ্য কান্ট্রি। আপনি চিন্তা করেন মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজন, বিগ, এরা এই দেশ চালায়, তো কাজেই তাদেরই। তো এখন পর্যন্ত হোয়াইট হাউসের থেকে এই ব্যাপারে কোনো রকমের ইতিবাচক সাড়া দেয়নি। এই জন্যই তারা বলছে যে, কারণ প্রেসিডেন্ট একদিকে বলতেছে আমেরিকানদের জব নিতে হবে, অন্যদিকে 2.5 লক্ষ H1B ক্যাটাগরির লোকজন আছে, তাদেরকে যদি আবার এক্সটেনশন করতে হয়, সো ইটস আ কাইন্ড অফ লাইক পলিটিক্যাল ইস্যু এট দিস মোমেন্ট। আর আমি সর্বশেষ ভাবে এটাই বলবো যে সুখবর যেটা, সেটা হচ্ছে যে ইমিগ্রেশনে ইন পার্সন অ্যাপ্লিকেশন গুলো না বন্ধের কারণে ওরা ভিতরে বসে কাজ করতেছে অনেক অফিসাররা। তারা ওই যে পুরোনো অ্যাপ্লিকেশন যেগুলো ছিল ভাই বোনের দরখাস্ত, ওগুলা কিন্তু এখন প্রচুর অ্যাপ্রুভাল আসতেছে। যেগুলা এই 5-7 বছর আটকে ছিল, আপনি দেখবেন অনেকেই অ্যাপ্রুভাল পাচ্ছে। অন্যদিকে আবার একটু আতঙ্কের কারণ আছে, সেটা হচ্ছে ওরা যখন অ্যাপ্লিকেশন গুলা অ্যাপ্রুভ করতে না পারে, ওরা ফার্দার এভিডেন্স চেয়ে বসে। এটাকে বলা হয় রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স। আমি প্রচুর কল পাচ্ছি যারা রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্সের চিঠি পেয়েছে, সেইখানে তাদেরকে 87 ডেজ দেওয়া হয় এর মাঝখানে ডকুমেন্ট জমা দেওয়ার জন্য। এখন এইখানে করোনার জন্য লকডাউন, বাংলাদেশ লকডাউন, এক্সট্রা কাগজ কিভাবে আনবে, এইগুলোর জন্য আমার অফিসে প্রচুর কল আসতেছে। তো আমি এটাই বলবো যে ওই ক্ষেত্রে আপনারা প্রফেশনাল হেল্প নেবেন। যদি লয়ারের মাধ্যমে অগ্রসর হন তাহলে হয়তো আপনারা সুফল পাবেন। কারণ হচ্ছে ওই ফার্দার এভিডেন্সের সময় ওরা যদি যথাযথ কাগজ না পায় তাহলে ওরা কেসটা ডিনাই করবে। এই যে 7 বছর ভাই বোনের জন্য দরখাস্ত করে বসে আছেন, আর যদি কাগজের অভাবে যদি কেসটা ডিনাই করে, আবার নতুন করে দরখাস্ত করতে হলে আপনার 7টা বছর কিন্তু পানিতে চলে গেল, মিনিং ইট ইজ জাস্ট গন ফর এভার। সো এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন। লয়ার যারা আছে, ল ফার্ম যারা আছে, তাদের পরামর্শ করবেন। কোনো কারণে যদি আপনাদের এই দরখাস্ত ডিনাই হয়, আপনারা 30 দিনের জন্য একটা আপিলের সুযোগ পাবেন। তো আমি বলবো যে ওই আপিল যাওয়ার আগেই যেন আপিলে না যেয়ে যেন এটা অ্যাপ্রুভ হয়, ওইটার জন্য আপনারা ল ফার্ম অথবা লয়ার অথবা অ্যাটর্নি এট ল তাদের সাথে যোগাযোগ করবেন। কারণ এভরিওয়্যার ইমিগ্রেশন ইজ ভেরি টাফ। কাজে একটু সতর্কতার সাথে যাবেন। সুখবরের সাথে কিছু উৎকণ্ঠার খবরও আছে, বাট ইনশাআল্লাহ আশা করি আমরা এই কোভিড-19 কে বিজয় করব এবং ইনশাআল্লাহ এটা আবার পুনরায় স্বাভাবিক পরিস্থিতি ফেরত যাবে। সবার প্রতি আমার ধন্যবাদ। জনাব নাজমুল আলম, আপনি তো আমাদের সাথেই আছেন, আপনার সাথে আরো কথা বলবো। ডক্টর শওকত আলী, your topics is very important topics. We are coming to you. Just বদরুল ভাইয়ের সাথে আমরা 2 মিনিট কথা বলে নেই। বদরুল ভাই, জনাব বদরুল হক, আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যাপারে আমরা যে বিষয়টি আলোচনা করেছি, হোয়াট ইজ দি লেটেস্ট? আমরা কি বর্তমান বাজারের যে ট্রেন্ড, যে বেশি দামে, যেমন অনেক জিনিসই 2-3 গুণ 4 গুণ দামে কিনতে হচ্ছে, এই ট্রেন্ড কি এইভাবেই থাকবে না এই ট্রেন্ড কমবে বলে আপনার মনে হয়? তাহের ভাই, আপনাকে ধন্যবাদ। প্যানেলের সবাইকে আসসালামু আলাইকুম। যে জিনিসগুলো আপনি উল্লেখ করেছেন, জিনিসপত্রের দাম, এগুলো আমরা চোখে দেখতেছি এবং এটা তো জীবনের প্রথমেই আমরা এই অভিজ্ঞতার আলোকে দেখতেছি। আনফরচুনেটলি বলেন আর ফরচুনেটলি বলেন, যেটি বলেন, আমরা সেটাতে আমরা থাকতে হবে আমাদেরকে। আমরা এই সমস্যার মধ্যে একটু ফেস করবোই। যেহেতু বলছেন জিনিসপত্রের দাম 2-3 গুণ, আমি আমার নজমুল ভাইয়ের কথা বলতেছি, উনি এটা পয়েন্ট আউট করেছেন যে আমরা যারা ফ্রন্ট লাইনে আছে, যারা আমরা রিটেল ব্যবসা করতেছে, তাদের উপরে এই জিনিসটা একটু খুবই মানুষের প্রতিক্রিয়াটা আমাদের প্রতিদিন নজরে আসতেছে। একে তো মানুষের কাজকর্ম নাই, অন্যত্র মানুষের বিভিন্ন ধরনের ফ্রাস্ট্রেশন
এর মধ্যে জিনিসপত্রের দাম এবং কোনো কোনো ক্ষেত্রে অনেকগুলো জিনিস পাওয়া যাচ্ছে না। বিশেষ করে রমজানের যে জিনিসগুলো নিয়ে আমরা খুবই মানে প্রচলিত যে জিনিসগুলো আমাদের প্রতি রমজানে আমরা ব্যবহার করি, ওই জিনিসগুলোর সরবরাহ অনেক কমে গেছে। কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, এরপরেও তো আমরা অনেকগুলো জিনিস আমাদের মানে সরবরাহের মধ্যে আছে এবং আমরা সেগুলা নিত্যদিনে ব্যবহার করতে পারতেছি। সুতরাং ওই পুরোনো অভ্যাসটাকে বাদ দিয়ে আমরা যদি বর্তমানের যে জিনিসগুলো অ্যাভেলেবল সেই জিনিসগুলো নিজেই ইউজ করি এবং বাসাতে এগুলো তৈরি করে আমরা রেস্টুরেন্ট গুলোতে লাইন না ধরে ব্যবহার করি, তাইলে আমাদের মনে হয় অনেক ভালো হবে। এখানে একটা কথা উল্লেখ করা যায় যে যেহেতু ওই যে ডিস্টেন্স মেনটেন করা, 6 ফিট ডিস্টেন্স মেনটেন করা, এগুলো আমরা সুপার মার্কেটে খুবই সতর্কতার সাথে করতেছি, কিন্তু সব সময় এগুলা সমানভাবে করা যাচ্ছে না, যেহেতু একটা পরিসীমার মধ্যে আমরা ব্যবসা করতে হচ্ছে। আমাদের যে প্রশিক্ষণের ব্যবস্থা যেগুলো করার এবং যেগুলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার যে ব্যাপারে যেগুলো আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে আমাদের মেন অফিস, সেগুলো আমরা বাস্তবে প্রতিদিনই আমরা অ্যাপ্লাই করতেছি। আমার একজন লোক মানে প্রতিদিনই এই পুরো কাজটাই করতেছে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে। কিন্তু আমাদেরকেও একটু জিনিস খেয়ালে রাখতে হবে, আমাদের যে ডিস্টেন্সের ব্যাপারটা এটা একটু খেয়ালের মধ্যে রেখে আমরা যাতে মানে ভিড় না করে আমরা সুন্দরভাবে বাজার করতে পারি সেই দিকে খেয়াল রাখতে হবে। আর যে জিনিসের যে দামের ব্যাপারে যেটা বলছেন, এগুলো এখন একটু থাকবে। সবচেয়ে বড় যে ব্যাপারটা আমাদের হেল্প নাই, হেল্পের যে মানে স্বল্পতা হচ্ছে, মানুষজন নাই, এখন খেয়ে নিয়ে আসবে জিনিসগুলা। যেমন বাইরের জায়গা থেকে ড্রাইভার নিয়ে আসবে, ড্রাইভার তো মানে এখন এত বেশি ড্রাইভার নাই, মানে ওইখানে যারা ওয়্যার হাউসে যারা কাজ করতেছে তারাও সীমিত আকারে কাজ করতেছে, কারণ তাদের মধ্যেও এই যে 6 ফিটের ব্যাপারটা তারাও সেখানে মেনটেন করতে হচ্ছে। সব দিকের বিবেচনা করে দাম একটু বাড়বেই এবং এই জিনিসগুলার যে স্বল্পতা সেটাও কিছুটা থাকছে। আগামী আরো কিছুদিন সেই জিনিসগুলো আমরা লক্ষ্য করবো এবং বিশেষ করে বাইরে থেকে যে প্রোডাক্ট গুলো আসে, যেমন ওই যে ইন্ডিয়া থেকে যে জিনিসগুলো আসতেছে, সেই জিনিসগুলো 45 ডেজ আমাদের এখানে আসবে না। সুতরাং যে জিনিসগুলো এখন আছে সেই জিনিসগুলো শেষ হওয়ার পরে আমাদের বাজারে হয়তো একটু ছাপ থাকবে, কিন্তু এগুলোর অভ্যাস আমরা একটু বাদ দিলেই তো মানে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। এখানে যে জিনিসগুলো পাওয়া যায়, যে জিনিসগুলো আছে, শাকসবজি যেগুলো আছে, প্রচুর শাকসবজি আছে, সেগুলোর মধ্যে একটু যদি আমরা অভ্যস্ত হয়ে যাই তাইলে ওই চানার বুট আর ওই বাজি পোড়া এগুলা না খেলেও আমাদের চলবে ইনশাল্লাহ। এই আর কি। নাজমুল ভাই, আপনার যদি কোনো প্রশ্ন থাকে বদরুল ভাইয়ের ব্যাপারে আপনি পরে করেন। আমরা ডক্টর শওকত আলী অনেকক্ষণ থেকে লাইনে আমাদের সাথে আছেন শুরু থেকে একেবারে। আমরা ডক্টর শওকত আলী, আমরা জানছি যে কোভিড-19 বা করোনা ভাইরাসের যে বিপর্যয়, ওয়ার্ল্ডের মধ্যে যে বিপর্যয়, এই বিপর্যয়ের চেয়ে ভয়াবহ বিপর্যয় আসতেছে, যেটা অর্থনৈতিক বিপর্যয়, অর্থনৈতিক মহামারী। এই বিষয়ে একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার প্রেডিকশন কি? জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সবাইকেই পবিত্র রমজানের শুভেচ্ছা দিয়ে এই বিষয়ে একটু আলোকপাত করা ভালো। দেখেন, এই রোগটা যে কোভিড-19 যে কথা আপনি বললেন, যেটা আমাদের সবার কাছে আননোন, দুনিয়ার সৃষ্টি হওয়া পর্যন্ত আমরা প্লেগ দেখেছি, আপনার স্প্যানিশ ফ্লু দেখেছি, এই সবের পর সবকিছু ছাড়িয়ে গেছে কিন্তু আপনার কোভিড-19। এটার সাথে যোগ দিয়েছে আপনার অর্থনৈতিক যে ধসের কথা আপনি বলছেন, এটাও কিন্তু দুনিয়ার সৃষ্টি হওয়া পর্যন্ত, যুক্তরাষ্ট্র সৃষ্টি হওয়া পর্যন্ত সারা দুনিয়া একই সাথে সবাইকে সবকিছু বাদ দিয়ে ঘরে তুলে দিয়েছে। এই পশ্চিম গোলার্ধ, উত্তর গোলার্ধ, দক্ষিণ, গরিব ধনী দেশ কিছু মানিনি, একসাথে দুনিয়ার সৃষ্টি হওয়া পর্যন্ত এটা হয়নি। অর্থাৎ আমরা কোভিড-19 দিয়ে আমাদের ফিজিক্যাল এক্সিস্টেন্স নিয়ে আমরা এটা শঙ্কিত, আবার অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের ইকোনমিক এক্সিস্টেন্স নিয়ে আমরা শঙ্কিত, সারা দুনিয়া জুড়ে একই সাথে। আপনি দেখেন, যদি আপনি লক্ষ্য রাখেন যে আপনার আনএমপ্লয়মেন্ট 30 মিলিয়ন ছাড়িয়ে গেছে। গতকালকে নিউ জার্সিতে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের জন্য কেউ ফর্ম ফিল আপ করতে পারেনি, কারণ ওয়েবসাইট ক্রাশ হয়ে গেছে। যারা এটা কিন্তু অন দ্য রাইজ, এটা বাড়ছে, প্রত্যেক সপ্তাহে বেড়ে যাচ্ছে। কিন্তু সব থেকে শকিং নিউজ যেটা, সেটা হলো এই লোকগুলো যারা অ্যাপ্লাই করেছে,
এতে 6 to 7% অনলি গেট দেয়ার বেনিফিট অ্যাকচুয়ালি। তার বেশি তারা কেউ পাচ্ছে না, কারণ গভর্নমেন্টের টাকা নাই। অন দি আদার হ্যান্ড আপনি দেখেন যে গভর্নমেন্ট এ পর্যন্ত সর্বসাকুল্যে সবকিছু মিলে যদি আপনি ধরেন, তাহলে আপনি দেখবেন $3 trillion ফেডারেল গভর্নমেন্ট এটা দেওয়া হয়েছে। এই $1 trillion খরচের মাত্র 6 উইকে। এখানে বদল সাহেব ভালো করেই জানেন যে এই টাকাটা যেটা এসবিআই এর মাধ্যমে দিয়েছে, গভর্নমেন্টের যে ব্যাংকের মাধ্যমে যে টাকাটা তারা বিভিন্ন ভাবে যে লোনের আকারে দিয়েছে, দেখেন সেটা শোধ হয়েছে মাত্র অ্যাকচুয়ালি 1 সপ্তাহ হয়নি, 3 to 4 days অল গান 1.5 trillion চলে গেছে। ফলে এখন তারা নতুন করে আবার $380 billion তারা করেছে। কিন্তু আমার ধারণা হচ্ছে যে এত কোনো কিছু হবে না। তার কারণ আপনি দেখেন গভর্নর কুমো আপনার মাত্র 3-4 দিন আগে সে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে একটা ফেডারেল লিডার যেটা আপনার ম্যাককনেল কে দারুণ ভাবে ক্ষিপ্ত হয়ে কথাগুলো বলেছেন, যেটা হুইচ ইজ ভেরি আনইউজুয়াল। যুক্তরাষ্ট্রের কোনো গভর্নর কোনো ফেডারেল লিডার এবং সিনেটর লিডারকে এইভাবে কখনো কথা বলেনি। এবং সে তার কথার যুক্তিটা হলো এই যে বলেছে যদি দরকার হয় তাহলে স্টেট গুলো ব্যাংকরাপ্ট হয়ে যাক, তাতে তার কোনো আপত্তি নাই। এখন সমস্ত স্টেট গুলো দিয়েই তো আপনার যুক্তরাষ্ট্র, তো এখন যুক্তরাষ্ট্রের স্টেট গুলো যদি ব্যাংকরাপ্ট হয় ডিউ টু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, তাহলে কিন্তু আপনি যে কথাটা বলছেন হোয়াট উইল বি দ্য নেক্সট। আমরা কিন্তু মাত্র 6 সপ্তাহের কথা বলছি। আমাদের ডাক্তার সাহেব যে কথা বললেন যে কি অবস্থা আমরা সবাই সম্মুখীন হয়েছি, ইট ইজ অনলি উইথিন 6 weeks ব্রাদার। এখনো আপনি কিছু দেখেননি, ইউ হ্যাভ নট সিন ইয়েট। এগুলো তো আপনি যে শকটার কথা বলছেন এটা কারেন্ট শক, আমরা ইকোনমিকে বলে আফটার শক। এবং আফটার শক যখন আপনি যাবেন তখন আপনার অর্থের প্রয়োজন বেশি হবে, তারপরে আপনি কিভাবে মেনটেন করবেন লাইফ। এবং একটা বড় ইন্টারেস্টিং বিষয়, 30 মিলিয়ন পিপুল কিন্তু জব তারা হারিয়েছে, তাও উইথিন 6 weeks। আপনি এই 30 মিলিয়ন লোককে যদি আবার মার্কেট চালু করতে হয় এবং তাদেরকে জবটা দিতে হয়, তাহলে এবার আপনি চিন্তা করেন কত উইক লাগবে। এবং এই যে অ্যামাউন্ট আপনি দিয়েছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির সাইজটা হলো $24 trillion তাদের জাতীয় ইনকাম। তারা কিন্তু এই যে এখন যে টাকাটা দেওয়া হয়েছে এই সবকিছু মিলে কিন্তু অলরেডি অ্যারাউন্ড $25 trillion আপনার খরচ তাদের হয়ে গেছে। 25 trillion মানে যা ইনকাম তার থেকে খরচ বেশি করেছে। আমি একবার অন্য একটা ইয়েতে আলোচনায় আমি বলেছি যে আমার ধারণা যে তারা $6 to 7 trillion তাদেরকে দিতে হবে। আর এখানে তার ভাই আর একটা কথা আছে, এটা বদুল সাহেব একটা সুন্দর কথা বলেছেন। উনি যে কথাটা বলতে চেয়েছেন, আমরা অর্থনীতি এটা বলি সাপ্লাই চেইন, প্রবলেম অফ দি সাপ্লাই চেইন। হ্যাঁ, দি প্রবলেম অফ দি সাপ্লাই চেইনের যে কথাটা উনি বললেন, যে প্রোডাকশন দেখেন আপনার কয়দিন আগে দেখেছেন যে আপনার বোধহয় আমি যতদূর বুঝলাম 2 billion or 2 trillion চিকেনকে মেরে ফেলা হয়েছে, ইথেনাইজ করা হয়েছে, মেরে ফেলা হয়েছে, কারণ তার জায়গা নেই। তেমনি করা হয়েছে আপনার গরু, এই যে শুকর, এরা যারা এটা ওরা খেয়ে থাকে, টাইসন ফ্যাক্টরিটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। সে এই সাপ্লাই যদি একটা সমস্যা। আবার এগ্রিকালচার প্রোডাক্টের কথা যেটা আছে, এটা আমাদের বদল সাহেব বলতে পারবেন আরো ভালো, যে সেই জিনিসগুলো যারা আপনার টেক্সাস থেকে, ক্যালিফোর্নিয়া থেকে, সেখানেও কিন্তু এই যে আপনার হচ্ছে করোনা ভাইরাসের কারণে তারা কিন্তু মাঠে যেতে পারছেন, এগুলো সব নষ্ট হয়ে গেছে। তাহলে আপনি এখন থেকে 2-3 মাস পরে এর যে মার্কেট যে একটা ইফেক্ট হবে, আমি কমপ্লিটলি দেখতে পাচ্ছি যে প্রাইস রাইজ সব দিক থেকে আমরা সেখানে একটা বিপদে পড়বো। অন দি আদার হ্যান্ড আপনি দেখেন যে আমাদের প্রায় ঘরে ঘরে কান্না পড়ে গেছে, যা আমরা কেউ বলতে পারছি না, যে মানে অত্যন্ত আপনজন আমরা বাংলাদেশের কমিউনিটির মানুষ দিকে আমরা দেখি যে অত্যন্ত লোকটাকে একটু বিদায় জানাতে পারলাম না, তার জন্যই দোয়া করছি বাড়িতে। আপনি দেখেন 56 অ্যাজ অফ নাও মনে হয় 56,000 লোক যুক্তরাষ্ট্রের মানুষ মারা গেল এগেন উইথিন আপনার 5 to 6 weeks, যা ভিয়েতনাম যুদ্ধেতে যা 7 বছরে হয়নি। তো এটার যে ইফেক্ট ইট ইজ ইনক্রিজিং। সো আমরা অর্থনীতির দিক দিয়ে আমরা যেটা দেখছি যে আসলে অর্থনীতি তো মানুষের জন্য, তাই না? তো মানুষ যদি না বাঁচে, তাদের যদি সুরক্ষা না হয়, তাদের জীবন, তাদের পরিবার যদি না বাঁচে, তাহলে অর্থনীতিতে আমরা কি করব? ডক্টর শওকত আলী, আমি আপনাকে একটা প্রশ্ন করবো, জাস্ট যদি একটু ইয়ে করেন, বিকজ আমাদের ইয়ে আছে যে এই যে অর্থনৈতিক যে বিপর্যয় আসছে, এই বিপর্যয়ে আমাদের কমিউনিটি যারা আছে তাদের কি করা উচিত ভবিষ্যতের জন্য? কমিউনিটির ব্যাপারে আপনি একটা প্রশ্ন ভালো করেছেন। সরকার আমাদের এটা যদি আপনি 2 মিনিটসের মধ্যে আমাদেরকে বলতে পারেন। আপনার নজমুল সাহেব বলেছে, যেটা আমাদের হচ্ছে কনসাল জেনারেল তুলেছে, যে এটা ইফতারি নিয়ে গোলমাল করা। আমরা আর কবে শিক্ষা লাভ করবো তাহের ভাই? এত কিছু হলো,
আরে ভাই, রোজা রাখার মানে তো স্যাক্রিফাইস। তুমি কিভাবে তোমার জীবনের হুমকি, পরিবারের হুমকি সবকিছু মোকাবেলা না করতে যে আপনি একটা আপনার জিলেবি নিয়ে টানাটানি আপনি করলেন। আমাদের এই জিনিসগুলো দেখতে হবে। আপনি দেখেন পিকনিকে আমরা হাজার হাজার ডলার খরচ করি। হোয়াট কাইন্ড অফ প্রিপারেশন আমাদের দরকার? না, সেটাই আমি বলছি। এই যে জিনিসগুলো যদি আপনি কমিউনিটি বেজে নিয়ে আসেন, যে আপনার ইফতার একটু আপনি না হয় কম খেলেন, আপনার পাড়ার প্রতিবেশী কাউকে কি অবস্থা সেটা যদি আমরা দেখি, বা আমরা যদি ডোনেটও করি, যেটা এখন এখানকার অনেক মুসলমানরা করছে, ইন জেনারেল সেন্ট্রাল তাদের যে ফিডিং স্টেশন গুলো আছে সেখানে তারা দেখছে। আপনার পিকনিকটা বন্ধ করবেন, আপনার যাওয়ার কোনো প্রশ্ন ওঠে না, আমার মনে হয় না এই সুযোগ আছে। কিন্তু যারা এই টাকাগুলো কালেকশন করে, সোকাল কমিউনিটি লিডার, তারা এই জিনিসগুলো দিয়ে আমাদের কমিউনিটির মানুষদের সাহায্য করতে পারে। কারণ আমি যে বললাম আফটার শক আপনি ঠেকাবেন কি করে, এবং দিস আফটার শক হাউ লং ইট উইল কন্টিনিউ, উই হ্যাভ নো আইডিয়া। যেমন ডাক্তাররা হিমশিম খাচ্ছে যে এই কোভিড-19 এই রোগটা তার প্রতি গতি, প্রকৃতি, এভরিথিং, তার জিনিওলজি, ডিএনএ সবসময় চেঞ্জ হচ্ছে। অর্থনীতিবিদদের একই অবস্থা হয়েছে। আমরা তো উই নেভার ফেস ইট, আমরা কখনো পড়িনি, পড়াইওনি। তো আমাদের জন্য এটা একটা মারাত্মক অনেকগুলো বিষয় আছে। তারই কমিউনিটি দিয়ে যদি আপনি শুরু করেন, আপনি মনে করেন এই যে আমাদের বদরুল সাহেব বললেন যে আমরা সাপ্লাইও পাচ্ছি না, দেখেন ওনাদের একটা ভূমিকা আছে। কিন্তু আমাদের মা বোন আছে অনেকেই, ছেলেদের অনেক সময় কাজ কারবার করা কঠিন। আমাদের মা বোনরা যদি একটু কম বেতন নিয়ে হলেও তাদের সাহায্য হবে, পরস্পর সাহায্য। বিভিন্ন জায়গায় গ্রোসারি দোকান টোকান যেখানে আছে না কেন, আমাদের কমিউনিটি কিন্তু একেবারে কম গ্রোসারি দোকানের মালিক নাই। আমরা যদি একটু সহনশীল হই এবং যে কাজ করবে সেও যদি একটু ভাবে শেয়ারিং, হেল্পিং এন্ড পার্টিসিপেশন, যেটাই আমরা বলি না কেন, তাহলে আমরা আমাদের মা বোন তাদেরকে একটা কাজের সুযোগ দিতে পারি। যদিও তাদের হাজবেন্ড বা তারা হয়তো প্রফেশনাল হোক, নন প্রফেশনাল হোক, বা অন্য লেভেলও হতে পারে, তখন তাদের একটা আপনার সাশ্রয় হতে পারে। আমরা গ্রেট ডিপ্রেশনে 1930s দেখছি যে মানুষ কিন্তু তার যা যা ছিল সেগুলো নিয়ে আপনার সাইড ওয়াকে বসে যেত বিক্রির জন্য। আমাদের যদ্দূর সামান্য হোক না, নাক লজ্জা করে তো কোনো লাভ নেই। আমাদের মানুষ যদি সাইড ওয়াকও তারা কিছু কিছু নিয়ে ব্যাগে বেচা কিনা করে। আমি আজকে একটা মাস্ক কিনলাম, আপনার 12টা মাস্ক 10 টাকা নিল, দোকানের ভিতরে আমার কাছে 25 টাকা চেয়েছিল। তো এই জিনিসগুলো যদি আমরা কমিউনিটির লোক হিসেবে, তাহলে আপনি যেটা বলেন যে আমাদের প্রত্যেককে এখন কিভাবে অর্থনৈতিক সাশ্রয় আমরা সাধন করতে পারি সেই বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে, রাইট? হ্যাঁ, যেমন আমাদের নজরুল হক সাহেব বলেছেন রেন্টের ব্যাপারে একটা সুন্দর কথা তিনি বলেছেন, ইউ মাস্ট টক উইথ ইউর ল্যান্ডলর্ড। আমাদের বাংলাদেশের অনেক টেনান্ট আছে যারা মনে করে যে আমি একটা অ্যাডভান্টেজ নেবো, এটা ঠিক আছে, এটা অনেক সময় আমাদের যে মেন্টালিটি একটু বিপদে ফেলবো, এটা নো, এর সাথে একটু যোগ। অন দ্য আদার হ্যান্ড যারা ল্যান্ডলর্ড আছে তাদেরকেও একটু সহনশীলতা হতে হবে। তাদের রেন্ট যদি বাই টার্মস দিতে পারে, 15 দিন পরে দেয় বা 1 মাস পরে দিতে হয়, আমরা যেন তাদের প্রতি একটু সহনশীল হই। এবং কমিউনিটি ইন জেনারেল আমাদেরকে এগিয়ে আসতে হবে তাদের সবাইকে পরস্পর সাহায্যের জন্য। এবং এই সাহায্যের জন্য তাই একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেটা বাংলাদেশেও হয়েছে, যে যারা একটু মধ্যবিত্ত বা যাদের একটা প্রফেশন ছিল, অনেক সময় কাউকে বলতে পারে না, তো আমরাও যেন তাদের একটু খবর নিই, আমরা যেন জানতে চাই বা আমরা একটু হেল্প করতে চাই তাদেরকে। তাহলে আমার মনে হয় যে আমাদের কমিউনিটির যে কিছু কিছু দায়িত্ব অন্তত কিছুটা হলো আমরা সেটা পালন করতে পারবো। থ্যাংক ইউ ডক্টর শওকত আলী। আপনার কাছে আবার আসতেছে, একটু সময় লাগবে আমাদের। আমি যাব জনাব বদরুল হক, আপনার কাছে একটা প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে ভাই, বাঙালিদের দোকানে এই দাম বেশি, অন্যান্য জায়গাতে সেরকম দাম বাড়েনি, তারা কি নিজের তৈরি জিনিস বিক্রি করছে? যেমন ডিম কিভাবে ডজন $6 বিক্রি করে, মূলত মানবিক হতে হবে। সুযোগ পাইছি বলে ডাকাতি করব, আবার অন্য কথা বলবো, এটা আশা করি। এটা এই বিষয়ে আপনি কি বলবেন? থ্যাংক ইউ তাহের ভাই। আর এই দর্শক যিনি প্রশ্ন করেছেন ওনাকে বলতেছি, এই জিনিসগুলো একটু মানে বাইরে গিয়ে একটু খবর নেন আপনারা। ডিমের দাম হ্যাঁ খুবই বৃদ্ধি পেয়েছে, ওই একই কথা সাপ্লাইয়ের ব্যাপারে। সাপ্লাইটা আসতেছে না, এর জন্য ডিমের দাম অত্যধিক বেড়েছে, কিন্তু এর মধ্যে অনেকটা কমেও গেছে। মানে এই সপ্তাহ থেকে আমাদের প্রায় 50% দাম কমে গেছে। তো যারা মানে আগে কিনছে তারা যদি ওই দামে বিক্রি করে, I cannot blame them, but in the meantime ওই মার্কেট আপ এন্ড ডাউন হচ্ছে, সেটার দিকে খেয়াল রেখে মানে সবাইকে এই দামে বিক্রি করার জন্য আমি অনুরোধ করব। থ্যাংক ইউ সো মাচ বদরুল ভাই আপনাকে। আমি আমাদের জনাব নাজমুল আলম ভাই, আপনাকে একটা প্রশ্ন আসছে, সেটাকে আমি কি আনএমপ্লয়মেন্টের জন্য আবেদন করতে পারবো? আমি কাজ করি কিন্তু $400 নিচে আয় করি। অবশ্যই আপনি পারবেন। আনএমপ্লয়মেন্টের জন্য
ওই আপনার ওই একটা ওয়েবসাইট আছে, সেখানে যাবেন, সেখানে যে ওদের লিঙ্কে আপনি আপনার ফর্মগুলো দিবেন, জমা করে দিবেন। আমি বলে দেই, আনএমপ্লয়মেন্টে আবার একটা আছে, ওরা সপ্তাহে 3 দিন ওরা আনএমপ্লয়মেন্ট জমা নেয় ওই 3 ক্যাটাগরিতে। লাস্ট নেমের ফার্স্ট যে লেটারটা আছে ওইটার উপরে, প্রতি সোম, মঙ্গল, বুধবার। আবার বাকি যে 4 দিন আছে, সেই বাকি 4 দিন যে কোনো লোক দরখাস্ত করতে পারবেন, যে কোনো লাস্ট নেমের উপরে। এইটা। আর যদি এই ব্যাপারে আরো যদি কিছু লাগে, তাহলে আমি বলবো মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, তাদের একটা সুন্দর ওয়েবসাইট আছে, ওইখানে যদি আপনারা যান অথবা উনাদের কাউকে যদি ফোন করেন, তাহলে উনারাও আপনাকে লিঙ্কটা পাঠিয়ে দেবে। মোট কথা হচ্ছে, আনএমপ্লয়মেন্ট, আপনি যদি সেলফ এমপ্লয়েড হন অথবা আপনি যদি পেচেকেও কাজ করেন, সিম্পলি জাস্ট অ্যাপ্লাই, তাহলে ওটা ওইখানে থাকবে। কোভিডটা শেষ হয়ে যাওয়ার পরে যদি কোনো অর্থনৈতিক সংকট পড়ে, তখন এই জিনিসটা আপনাকে একটা লিগাল সাপোর্ট দিবে। সো অলসো ফর এ লিগাল সাপোর্ট ইন দ্য ফিউচার, প্লিজ বাই অল মিনস আপনারা আনএমপ্লয়মেন্টের দরখাস্ত করেন। এবং যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, আপনাদের যদি অর্থের প্রয়োজন পড়ে অথবা যদি নাও পড়ে, তারপরেও আমি বলবো SBA.gov এ যেয়ে আপনারা সেইখানে গভর্নমেন্টের কাছে লোন চান। দিজ আর দ্য 2 লিগাল থিংস উইল হেল্প ইউ ফাইন্যান্সিয়ালি ইন দ্য ফিউচার, ইনশাআল্লাহ। যেটা যেটা হচ্ছে যে বিভিন্ন সংগঠন এখানে সহযোগিতা করছে। আমাদের বাংলাদেশ সোসাইটি আছে, আরো বিভিন্ন আঞ্চলিক সংগঠন আছে, বিভিন্ন ব্যক্তিরাও সহযোগিতা করছে। আমার মনে হয় যে সবার সাথে ওনারা সহযোগিতা করতে, যোগাযোগ করতে পারেন। জনাব শুকুর, আপনার কাছে একটা প্রশ্ন আছে। We know that hand sanitizer are made of 70% alcohol. That means alcohol can kill the virus. If a virus patient drink alcohol, will the patient be cured or not? No. প্রশ্ন। এটা আপনার ট্রাম্পের প্রশ্নের। আমি সেটাই বলতে যাচ্ছিলাম যে আমাদের দেশের প্রেসিডেন্টই বেসিক্যালি এই ধরনের প্রশ্নটা সবার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটা সরাসরি একটা উত্তর তো দেওয়া যেতে পারে যে এটা অনেকে খেয়েছেন এবং সবাই মৃত্যুবরণ করেছে। আপনারা দেখেছেন অনেক ইয়েতে যে এটা খুবই করোসিভ। কারণ কোনো স্যানিটাইজার বা কোনো অ্যান্টিসেপটিক, এটা যদি আপনি আইভি নেন, মানে রক্তের মধ্যে নেন অথবা খেয়ে ফেলেন, ওটার ইফেক্ট, একটা জিনিস আপনি দেখবেন সবসময় লেখা আছে ওটার মধ্যে যে অনলি ফর ইউজ ইন দ্য সারফেস। আপনি চেয়ার, টেবিল, ফ্লোর এখানে ইউজ করতে পারেন, নট টু ড্রিঙ্ক অর নট টু ইট। সুতরাং যখন আপনি শরীরে এটা নিবেন, সেটা আপনার এটা করোসিভ হিসেবে কাজ করবে। এটার কিডনি ফেলিউর, লিভার ফেলিউর এটা ডেভেলপ করে, অ্যাকিউট ফেলিউর হয় এবং সেখান থেকে মারা যেতে পারে। সুতরাং এটা ধরনের কোনো চেষ্টা কারো করা উচিত না। এ পর্যন্ত কোনো ডাক্তার বা কোনো রিসার্চ কেউ এটা প্রমাণ করতে পারেনি যেটা খেলে আমাদের কোনো হেল্প হবে। এবং বেসিক্যালি এটা প্রশ্নই আসে না, সেটাই আসছে বোধহয় এই ধরনের একটা আলোচনা। রাইট, বাট হ্যান্ড স্যানিটাইজার যেটা, এটা তো আপনি মনে করেন যে হ্যান্ড ওয়াশ, সাবান দিয়ে এটা বেটার, সবচেয়ে বেস্ট। বাট স্যানিটাইজার তো ইজ ওকে, রাইট? স্যানিটাইজার ওকে, যদি আপনার সাবানের ব্যবস্থা থাকে আপনি সাবানটাকে প্রেফার করবেন। কিন্তু আমাদের যেটা, আমরা যারা কাজ করি, আমরা যেহেতু রিপিটেডলি আমাদের করতে হয়, আমরা বারবার হাত না ধুয়ে অনেক সময় স্যানিটাইজার ইউজ করি। কিন্তু সাধারণ মানুষের জন্য আমার মনে হয় হাত ধোয়াটাই হলো সবচেয়ে বেশি। নাজমুল আলম, আপনার কাছে যাচ্ছে আবার, যে অনেকেই কমপ্লেন করছেন যে তারা অ্যাপ্লাই করেছেন, সপ্তাহের পর সপ্তাহ বলা হচ্ছে যোগাযোগ করো বা তুমি ফোন করো, ফোন করেও পাচ্ছেন না, ওরাও ফোন করছে না। আবার আজকে আমার মনে হয় যে আমাদের নাজমুল হাসান ভাই শুনেছেন যে গভর্নর বলেছেন যে যারা প্রায় 3000 পিপল আর ওয়ার্কিং অন ইট, কিন্তু এত বেশি অ্যাপ্লিকেশন পড়েছে তারা হ্যান্ডেল করতে পারছে না। এবং উনি বলেছেন এখানে তাহের একটা জিনিস যেটা আমাদেরকে মনে রাখতে হবে, গভর্নর কুমো যেটা বোঝাতে চেয়েছেন, যেটা ব্লাজিও মাঝে মাঝে বলেন, সেটা হচ্ছে যে আমরা ইন্টারিম ব্যক্তিদের লোক হায়ার করছি, এরা যে সবাই ট্রেন প্রফেশনাল তা কিন্তু নয়। যেখানে 200 কে 300 নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ লেবারের লোকজন আনএমপ্লয়মেন্ট চেক গুলো প্রসেস করতো, সেই জায়গায় 3000 করছে, তার ভিতরে 2700 লোক কিন্তু ট্রেন না, এরা যোগ দিচ্ছে, এরা অনেক কিছু জানেও না, এরাও অনেক ভুলভ্রান্তি করছে। এবং আমি চলে যাওয়ার আগে একটা কথা খুব গুরুত্বপূর্ণের সাথে বলি, লেবার ডিপার্টমেন্টের থেকে প্রায় বেশ কিছু মানুষের রেকর্ড আজকে পাবলিক ডোমেইনে চলে এসেছে এবং এটা নিয়ে একটা ভীষণ সমস্যা ক্রিয়েট হয়েছে। এটা নিউ ইয়র্ক স্টেট লেবার স্বীকারও করেছে, তাদের অসাবধানতাবশত কিছু পাবলিক ডোমেইনে চলে গেছে। অতএব আপনারা যারা ফিল আপ করবেন, আপনারা নিজস্ব প্রোটেকশন নিয়ে করবেন চলে গেলে। আর আরেকটা কথা আমি যেটা বলতে চাচ্ছিলাম একটু আগে, বদরুল ভাই যে কথাটা বলেছেন যে ওনারা অনেক চেষ্টা করছেন, আমাদের অনেক গ্রোসারি স্টোর চেষ্টা করছেন ইয়ে করার জন্য, কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে
যে কোনো জায়গাতেই কিন্তু ওনারা হাত ধোয়ার কোনো ব্যবস্থা আমি কারোর চোখে পড়িনি। আমি কয়েকটা রেস্টুরেন্টের ভিতরে ঢুকেছি, সেখানেও তারা কোনোভাবে অ্যাক্সেস দিচ্ছেন না। গ্রোসারি গুলি তো নাই। আমার মনে হয় মানুষকে স্যানিটাইজেশনের ব্যাপারে উদ্বুদ্ধ করতে হলে দোকানের ভিতরে স্যানিটাইজার থাকা দরকার, কিংবা আমি ফুড টাউনে ঢুকে দেখেছি আমাদের এখানকার ফরেস্ট হিলস এলাকায় যে তারা যথেষ্ট পরিমাণ স্যানিটাইজার বাইরে মানুষের ব্যবহারের জন্য রেখেছেন। এটা আমাদের বাঙালি গোসাইতে থাকা উচিত। থ্যাংক ইউ। আমার মনে হয় যে আমি যে জিনিসটা বলতে চাচ্ছি, অনেক দর্শক এখানে প্রশ্ন করেছেন যে গভর্নর যেটা বলেছেন যারা অ্যাপ্লাই করেছেন তারা যদি ফোন নাও পান বা ফোন পাবেন আলটিমেটলি টুডে অর টুমরো, গভর্নর কিন্তু এই কথাটা বারবার বলছেন যে যারা অ্যাপ্লাই করছেন এভরিবডি যদি কোয়ালিফাই করেন দে উইল গেট আনএমপ্লয়মেন্ট রিগার্ডলেস। যদি স্টেটের এমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্সের টাকা শেষ হয়ে যায়, ফেডারেল গভর্নমেন্টের $600 তারা কিন্তু পাবেনি। হ্যাঁ হ্যাঁ, রাইট। তাহের ভাই, আমি এখানে একটা লিগ্যাল ইস্যু আপনার সাথে আনতে চাচ্ছি, যদি আপনি আমাদের অনুমতি দেন। শেষ হয়ে গেছে একবার। হ্যাঁ, আমি একটা লিগ্যাল ইস্যু দিচ্ছি এখানে আনএমপ্লয়মেন্টের ব্যাপারে। জি, সেটা হচ্ছে যে লিগ্যাল ইস্যু যেটা আছে, আপনি জানেন যেমনি মানে নর্মাল টাইমে ইভেন কোভিড-19 এর আগেও সেই জিনিসটা হয় যে আনএমপ্লয়মেন্ট কিন্তু আপনার এমপ্লয়মেন্ট ভেরিফিকেশনের বেসড কিন্তু তারপরে তারা আনএমপ্লয়মেন্টটা দেয়। কাজে এখানে একটা ভেরিফিকেশনের কোশ্চেন আছে। কাজে এই নিউ ইয়র্ক স্টেট অর এনি আদার স্টেট বিফোর দে অ্যাওয়ার্ড এনিবডি, মানে আনএমপ্লয়মেন্টটা অ্যাপ্রুভ করার আগে তারা যে এমপ্লয়মেন্টটা ক্লেম করতেছে, সেটা হোক সেলফ এমপ্লয়মেন্ট, সেটা হোক W2 ইনকাম, এটা কিন্তু ওরা ভেরিফাই করবে। ডাটা বেসে যে পর্যন্ত ভেরিফিকেশনটা না আসবে সেই পর্যন্ত এটা তারা অ্যাপ্রুভ করতে পারে না। আর নাজমুল হাসান ভাই আমাদেরকে যেটা জানালেন যে এখানে ডাটা ব্রিজ হয়েছে, তো অবভিয়াসলি যদি ডাটা ব্রিজ হয়ে থাকে মিনিং দ্যাট এটা হ্যাকারসদের হাতে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, তারপরে ডেট অফ বার্থ চলে গেছে, কাজে এটা একটা অনেক হুমকির ব্যাপার। তা আমার মনে হয় যে স্টেট এটার জন্য প্রস্তুত ছিল না বলে তারা এই ব্যাপারটাতে ডিলে করতেছে। কিন্তু যে স্টেট যে জিনিসটা দিচ্ছে, গ্যারান্টি দিচ্ছে সবাইকে, সেটা হচ্ছে যে আপনারা মানে সিকিউরিটি মেনটেন করে আনএমপ্লয়মেন্টের দরখাস্তগুলো করেন। একবার যদি ওরা অ্যাকসেপ্ট করে দেন ইউ উইল গেট অ্যান আনসার। আর আপনি যদি আনসার পান তাহলে একটা সপ্তাহের পয়সা আপনার মার যাবে না। কাজে ওই ব্যাপারে আপনার অস্থির হওয়ার কিছু নেই। আপনারা যেটা করতে পারেন সেটা রেন্ট দিতে না পারলে ল্যান্ডলর্ডের সাথে কথা বলেন। তারপরে যদি জি জি জি, তো এই জন্য আমি বলবো যে আনএমপ্লয়মেন্টের ব্যাপারটা যারা অ্যাপ্লাই করেছেন তারা একটু ধৈর্য ধরেন, আর যারা এখন পর্যন্ত অ্যাপ্লাই করেন নাই প্লিজ বাই অল মিনস একটু সতর্কতার সাথে সিকিউরিটি মেনটেন করে আপনারা দরখাস্তটা করেন প্লিজ। আচ্ছা, আমাদের অনেক প্রশ্ন আসছে বাট আমরা সময়ের জন্য দিতে পারবো না। বাট তারপর আমি আপনাদের ব্যাপারে অনেকে কমপ্লিমেন্টস দিয়েছেন, যেমন জনাব কামরুল হোসেন, উনি বলেছেন জনাব বদরুল ভাইকে সালাম ও ধন্যবাদ, ওনার ফুড ডাইনেস্টি সুপার মার্কেট এর সার্ভিসের মূল্য অত্যন্ত ভালো এবং বর্তমান সময় পর্যন্ত খোলা রেখেছেন। বদরুল ভাই, আপনাকে আমাদের দর্শকদের একজন খুব ধন্যবাদ দিয়েছেন। আরেকজন ডক্টর শওকত আলী ভাইকে বলছেন, ওনার নাম হচ্ছে হারুন আলী, উনি বলছেন অনেকদিন পরে ওনাকে দেখলাম, দেখে খুব ভালো লাগলো, আমার সালাম দেবেন। আর আমাদের নাজমুল হাসান সাহেবের ব্যাপারে তো ওভারওয়েলমিংলি অনেকগুলো কমপ্লিমেন্টস আছে যে উনি ইজ দ্য বেস্ট। তারপরে থ্যাংক ইউ জনাব শকুর ভাই, আপনাকে বলেছেন জনাব রেজাউল ভুইয়া, উনি বলেছেন নাজ শকুর ভাই খুব সুন্দর আলোচনা করেছেন, সচেতনমূলক। তাহের ভাই সহ টাইম টেলিভিশনের প্রতিদিন লাইভের মাধ্যমে দর্শক হিসেবে আমরা অনেক উপকৃত হচ্ছে। এরকম আরো অনেক কমপ্লিমেন্টস। তারপরে আমাদের নাজমুল ভাইয়ের ব্যাপারে আরো অনেকে বলেছে যে হি ইজ দ্য বেস্ট ইন কমিউনিটি সার্ভিস এন্ড দি মানুষের যে বিভিন্ন প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়ার ব্যাপারে হি ইজ দ্য বেস্ট। আপনারা আসলে ইউ অল আর দ্য বেস্ট। তাহের ভাই একটু কথা ধন্যবাদ আপনাদের সবাইকে। জি তাহের ভাই, জি একটা কথা বলতে পারবো? সময় আছে আপনার কাছে? 30 সেকেন্ড। জি আচ্ছা, আমি সংক্ষেপে বলে আমি নাজমুল হাসান ভাইয়ের কথা বলতেছি। উনি যেটা বলছেন মানে ওই যে বিভিন্ন অন্যান্য ইয়েতে স্যানিটাইজেশনের ব্যবস্থা আছে। হ্যাঁ, আমাদের যে স্যানিটাইজেশন যেগুলো কাস্টমার করবে এগুলো তো আমরা করে দিচ্ছি। যেমন সাবিকার গুলো আমরা পরিষ্কার করতেছি, এন্ট্রান্সে আমাদের দরজার যে নাপগুলো আছে সেইটা পরিষ্কার করতেছি, কাউন্টারের যে জিনিসগুলোতে কাস্টমার টাচ করে সেই জিনিসটাও আমরা ক্রমান্বয়ে পরিষ্কার করে যাচ্ছি। এগুলো তো আছেই। এরপরে আমার নাজবুল আলম ভাইয়ের একটা কথার ব্যাপারে আমি বলতেছি, আনএমপ্লয়মেন্টের ব্যাপারে যে ব্যাপারটা বলছেন যে ভেরিফিকেশনের ব্যাপার, আমার এখানে যারা কাজ করছে তারা তো কোনো ভেরিফিকেশন করেই নাই, তাদেরকে তো সাথে সাথেই আনএমপ্লয়মেন্ট দিয়ে দিছে। যাতে হয়েছে কি আমার লোকগুলো কাজে আসতেছে না।
তারা ঘরে বসে মানে আনএমপ্লয়মেন্টটা মানে নিতেছে, অথচ কাজে আসতেছে না। আমি নিজে জানিও না যে তারা আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছে। এখন আমার ওই অ্যাকাউন্টেন্ট আমাকে জানতে চাইতেছে যে কে অ্যাপ্লাই করছে এবং কে করছে না। আমি নিজে ফোন করে তাদেরকে জিজ্ঞেস করতেছি যে তারা আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছে কি না। খবর নিয়ে দেখি তারা তো বাসায় বসে বসে মানে আনএমপ্লয়মেন্ট পেয়ে যাচ্ছে, অথচ এজ এন এমপ্লয়ার আমি তো সেই খবর জানিও না। তো এইটা একটা ব্যাপার আছে। আমাদের বাঙালিরা শুধু কিছুটা অপরচুনিস্ট, মানে এই জিনিসগুলার বিভিন্ন জিনিসগুলার সুযোগ নেওয়ার জন্য খুবই ওস্তাদ। তো এখন মানে আমার কাজের লোক নাই, অথচ তারা মানে দিব্যি বাসায় বসে আনএমপ্লয়মেন্ট নিচ্ছে। অত্যন্ত স্বল্প সময়ের জন্য আমি আমার দোকানটা খোলা রাখতেছি, কিন্তু তারপরেও শুধু এইখানে না, মানে আমাদের 4টে লোকেশন আছে, প্রত্যেক জায়গাতেই আমাদের ম্যান পাওয়ারের খুবই স্বল্পতা। বদরুল ভাই ইনফরমেশনের জন্য একটা তথ্য দিয়ে রাখি। আরেকটা জিনিস আপনাকে বলি, আমার একটা শেষ কথা শুনে, আমার স্টোরের সামনে I am paying about $40,000 rent. আমার স্টোরের সামনে একটা হোমলেস লোক, সেটাকে আমি সরাইতে পারতেছি না। আপনারা এই জিনিসগুলো প্লিজ আমাকে একটু হেল্প করেন। ওইখানে এই লোকটা বারবার এইখানেই থাকে এবং ইট লুকস ভেরি নেস্টি। বুঝছেন, এই সময়ের জন্য এটা খুবই খারাপ দেখায়। হ্যাঁ, পুলিশ কিছুই করতে পারে না। আচ্ছা, থ্যাংক ইউ। আমি একটু অনুমতি দিলে আমি আনএমপ্লয়মেন্টের ভেরিফিকেশনের ব্যাপারটা একটু বলি। আমরা শুকুর ভাই আপনার কাছে প্রশ্ন আসছে, একটা প্রশ্ন এটা, আর শেষ কথা এটা, সেটা হচ্ছে যে অনেকে জানতে যে সর্দি কাশি হলেই আমরা কি হাসপাতালে যাব, হাসপাতালে কোন সময় যাব, এটা যদি আপনি 30 সেকেন্ডের মধ্যে বলেন। জি, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে এই মুহূর্তে আসলে সর্দি কাশি এটা যে কারো হতে পারে। কনফিউশনটা হলো যে সর্দি কাশি সাধারণ সর্দি কাশিও হতে পারে, আবার এটা করোনা ভাইরাসের জন্য হতে পারে। কিন্তু আমাদের যে এক্সপিরিয়েন্স বলতেছে বা এখন পর্যন্ত রিসার্চ বলতেছে যে এই মুহূর্তে আপনার যদি শ্বাসকষ্ট না হয়, আপনি দয়া করে হাসপাতালে যাবেন না। কারণ হাসপাতালে যাওয়া মানে হলো, ধরে নেন আপনার করোনা ভাইরাস নাই, কিন্তু আপনি আরো করোনা ভাইরাসে ইনফেকশন নিয়ে আসতেছেন। সুতরাং সাধারণ সর্দি কাশি যদি হয়, বেস্ট অপশন হলো আপনি আপনার প্রাইমারি ডাক্তারকে ফোন দেন, উনি আপনাকে ইমিডিয়েট ম্যানেজমেন্ট যা লাগবে দিবে, অথবা ম্যাক্সিমাম আপনি আর্জেন্ট কেয়ারে যেতে পারেন, কিন্তু ট্রাই টু অ্যাভয়েড হসপিটালে যেন না আপনি। শুধুমাত্র যদি শ্বাসকষ্ট কেউ ফিল করে, অনেস্টলি শ্বাসকষ্টের মধ্যে অনেকটা আছে, অনেকে প্যানিক অ্যাটাকের মতো ফিল করে, আসলে শ্বাসকষ্ট না। কিন্তু যেহেতু সবার কাছে শুনে যে শ্বাসকষ্ট হয়, তো করোনা ভাইরাস যদি পজিটিভ হয় অনেকে মনে করে আমার শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু আসলে যদি আপনি মনে করেন যে শ্বাসকষ্ট হচ্ছে, আপনি ইচ্ছা করলে 911 কল দিতে পারেন। ওরা এসে আপনাকে পালস অক্সিমিটার আঙ্গুলের মধ্যে একটা ছোট্ট ডিভাইস দিয়ে দেখবে যে আপনার আসলে শ্বাসকষ্ট হচ্ছে কিনা, স্যাচুরেশন কম কিনা, তাহলে আপনাকে অ্যাডভাইস করবে। আদারওয়াইজ শুধুমাত্র সর্দি কাশি নিয়ে আপনার হসপিটালে যাওয়ার কিছু নেই। তারা কোনো রোগী দেখবে না যদি শ্বাসকষ্ট না থাকে, শুধু আপনি যে ওখান থেকে একটা ইনফেকশন নিয়ে আনএমপ্লয়মেন্টের ভেরিফিকেশনের ব্যাপারটা আমি একটু বলতে চাচ্ছিলাম। তাড়াতাড়ি, আমাদের সময় অনেক বিহাইন্ডে চলে। জি, আনএমপ্লয়মেন্টের ভেরিফিকেশনটা আমাদের বদরুল ভাই যেটা বললেন, উনি ঠিকই বলেছেন। ভেরিফিকেশনটা নর্মাল টাইমে যেটা হতো সেটা হতো কি, এমপ্লয়ারকে ওই আনএমপ্লয়মেন্টের ক্লেমের এগেইনস্টে কন্টেস্ট করার জন্য একটা অপরচুনিটি দেওয়া হতো। যেহেতু বদরুল ভাই নিশ্চয়ই উনি ওনার পে চেক গুলো, পেরোলটা খুব ভালো রেখেছিলেন ওনার অ্যাকাউন্টেন্টের মাধ্যমে, ওরা যখন ব্যাক এন্ডে দেখেছে যে এরা জেনুইনলি ওনার কোম্পানিতে কাজ করেছে, ওরা সেকেন্ড টাইম কন্টেস্টের জন্য এই কোভিড-19 জন্য ভেরিফিকেশনের জন্য ওনার কাছে না যেয়ে তারা তাদেরকে অ্যাপ্রুভ করে দিয়েছে। কিন্তু আপনি অনেকেই জানেন যে অনেকেই হয়তো কোনো জায়গায় কাজ না করেও কিন্তু চাইতে পারে, হয়তো ওই সমস্ত ক্ষেত্রে অনেকে আটকে গেছে। কাজে ভেরিফিকেশনটা আগে কন্টেস্ট হতো, এমপ্লয়ারকে সুযোগ দেওয়া হতো যে এই লোকটা বলেছে যে তুমি তাকে ফায়ার করেছ অথবা সে এখান থেকে চলে গেছে, তোমার কি বক্তব্য আছে, তখন এমপ্লয়ার কিন্তু ওটা কন্টেস্ট করতে পারতো। কোভিড-19 কারণে ওইটা ওরা ওয়েট করে দিয়েছে। গুড নিউজ যেটা বদরুল ভাইয়ের জন্য, উনি ওনার পেরোলের জিনিসটা স্বচ্ছ রেখেছিলেন বলেই উনার এমপ্লয়িরা বেনিফিটটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছে। কিন্তু উনার দুঃখ যেটা, সেটা হচ্ছে যে এমপ্লয়িরা এই বেনিফিটটা ধরে রাখার জন্যই তারা কাজে হাজিরা দিচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমি উনার সাথে সহমর্মিতা প্রকাশ করছি এবং আমি আশা করছি যেন উনি বিজনেস আরো ভালো করেন। উনি হি ইজ এ গুড এমপ্লয়ার। কিন্তু নাজমুল ভাই আনএমপ্লয়মেন্ট যদি কখনো ক্লেম আসে যে কেউ fraudulent কথা বলে কাজ আনএমপ্লয়মেন্ট নিয়েছে, they have to return that money. Of course, 100%. এবং এটা বদরুল ভাই যদি মনে করেন, he can protest it that this guy has the job, I asked for them to come back to work and they never showed up.
ওদের right. আনএমপ্লয়মেন্টের ফেরতের জন্য আবার তাদের কাছে চিঠি যাবে, কিন্তু এটা ভাইরাসের পরে করতে হবে, এই মুহূর্তে ওরা এটা এন্টারটেইন করবে না। এভরিওয়ান, আমাদের আজকে প্যানেলে যারা ছিলেন, ইউ গাইজ আর অসাম। অত্যন্ত সুন্দর ইনফরমেশন দেওয়া হলো। আমাদের আশা করি আমাদের কমিউনিটি অত্যন্ত বেনিফিটেড হয়েছে এই আলোচনায়, এবং আমি আমাদের যারা দর্শক আছেন সবাইকে বলবো যে এই আলোচনাগুলো আপনারা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, তাহলে হতে পারবেন। থ্যাংক ইউ বদরুল ভাই আপনাকে, থ্যাংক ইউ নাজমুল, অ্যাটর্নি নাজমুল আলম আপনাকে, থ্যাংক ইউ জনাব শাকুর আপনাকে, আপনার এই আজকের ছুটির দিনে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, পরিবারকে বাদ দিয়ে। জনাব নাজমুল হাসান, অলওয়েজ ওয়েলকাম এন্ড ইউ আর দ্য বেস্ট, এভরিবডি সেড। এবং শওকত আলী আপনাকে থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আপনাকে ধন্যবাদ জানিয়েছেন অনেকে। দর্শক, আজকে এ পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আপনাদের একটা জিনিস জানাতে চাই সর্বশেষ, যে আপনাদের সবার প্রিয় জনাব সৈয়দ খসরু, উনি ধীরে ধীরে ভালো হচ্ছেন, এবং আজ গত 2 দিন ওনার পায়ে একটু ব্যথা ছিল, আজকে উনি আমাদের জানিয়েছেন যে পায়ের ব্যথাও সেরেছে, হি ইজ ডুইং ফাইন, এন্ড সবাই দোয়া করবেন তার জন্য, তার কিডনিগুলো যেন ভালো হয়ে যায়। ইনশাআল্লাহ এ পর্যন্ত ইনশাআল্লাহ আল্লাহ ওনাকে রহমত করুন। আপনারা যে কাজটা সবাই বলেছেন, ইফতারির জন্য আপনারা দোকানে ভিড় করবেন এবং এতে নিজে বিপদে পড়বেন বা অন্যকে বিপদে ফেলবেন, এই ধরনের প্রবণতা অত্যন্ত বিপজ্জনক। আমরা আশা করি এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন এবং নিজেরা ভালো থাকবেন, অন্যকে ভালো থাকতে দিন। রাইট, থ্যাংক ইউ।